নাম্বার সিস্টেম, লেটস রিভিউ অন নাম্বার সিস্টেম বলা হয়েছে। এখানে রিভিউ বলা হয়েছে এই জন্য, নাম্বার সিস্টেম আমরা স্টুডেন্ট লাইফে কম বেশি সবাই পড়েছি, এই কারণে আমরা বলছি যে এটা রিভিউ করতে হবে। স্টুডেন্ট লাইফে আমরা যে নাম্বার সিস্টেম পড়েছি তার সব ক্যালকুলেশন এখন আমাদের দরকার হবে না। এখন আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে সিসিএনএ কোর্সের জন্য যতটুকু দরকার হবে আমরা শুধু সেইটুকুই প্র্যাকটিস করি। সিসিএনএ কোর্সের জন্য যতটুকু দরকার আমরা এখানে মেইনলি ফোকাস করব হচ্ছে নাম্বার কনভার্সনকে। নাম্বার এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করা, এটাই হবে আমাদের টার্গেট। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেমের। টেবিলের মধ্যে আছে কি কি সিস্টেম আমাদের পড়তে হবে। তার মধ্যে দেখেন টেবিলে বাম পাশের কলামটা, এটা হলো সিস্টেম, তারপরে কলাম হচ্ছে সিম্বল, তারপরে নাম্বার অফ সিম্বল এবং লাস্ট হচ্ছে বেস। বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আমরা জানি দুইটা সিস্টেম আছে মাত্র, 0 এবং 1, দুইটা সিম্বল আছে। বাইনারি সিস্টেমে দুইটা সিম্বল 0 এবং 1, দুইটা সিম্বল। নাম্বার অফ সিম্বল হচ্ছে 2, কাজে বেস হচ্ছে 2। অক্টালে আছে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। এখানে 0 থেকে 7 পর্যন্ত সিম্বল হচ্ছে 8টা, বেস হচ্ছে 8। ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত বেস হচ্ছে 10, 10টা সিম্বল, কাজে সিম্বল 10, বেস 10। যে নাম্বার সিস্টেমে যতগুলো সিম্বল থাকবে তার বেস তত। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত, এরপরে অ্যালফাবেট থেকে 6টা ক্যারেক্টার আসছে, এ বি সি ডি ই এফ। এই 6টা ক্যারেক্টার মিলে টোটাল 16টা ক্যারেক্টার, 16টা সিম্বল এখানে আছে। বেস হচ্ছে 16। এই বেস গুলো আমরা ব্যবহার করব হচ্ছে নাম্বার বোঝার চিহ্ন হিসেবে। যেমন একটা নাম্বার আমরা এরকম ভাবে যখন লিখবো 502, তখন এখানে 8 থাকলে আমরা বুঝবো এটা অক্টাল। আবার যখন এটা 502 লিখে এখানে 10 দিব তখন বুঝবো এটা ডেসিমাল। 502 লিখে যখন এটাতে 16 দিব তখন এটাতে আমরা বুঝবো হেক্সাডেসিমাল। একই রকম ডিজিট, তারপরেও বেস দেখে আমাদের বুঝতে হবে নাম্বারটা কোন ফরম্যাটে আছে। বেস যদি আমরা ভুলে যাই তাহলে ক্যালকুলেশনটা একটু ঝামেলা হয়ে যাবে। এখন এই যে নাম্বারগুলো আমরা দেখলাম, এটা হলো জাস্ট প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কতগুলো করে ডিজিট আছে এই জিনিসটা আমরা দেখলাম। এখন আমাদের সংখ্যায় ক্যালকুলেশন করতে হবে, এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করা ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমরা কনভার্সনের জন্য মেথড গুলোতে যাই। নাম্বার যখন আমরা কনভার্ট করব, নাম্বার কনভার্সন পরবর্তী স্লাইডটাতে আছে নাম্বার কনভার্সন। এখানে নাম্বার যখন কনভার্ট করব তখন কনভার্ট করার দুইটা ওয়ে আছে, দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে রিমাইন্ডার মেথড, এইটা স্টুডেন্ট লাইফে আমরা প্র্যাকটিস করতাম, এটা এখন আমাদের আর দরকার হবে। আর একটা মেথড হলো পাওয়ার টেবিল মেথড, যেটা আমরা এখন ব্যবহার করব প্রফেশনাল লাইফের জন্য, এটাই বেটার। রিমাইন্ডার মেথডটা আমরা আর ইউজ করব না, তার কারণ হচ্ছে রিমাইন্ডার মেথডের সময় বেশি লাগে। আমরা একটা সংখ্যা ডেসিমালে আছে, এটাকে যদি বাইনারি করতে চাই তাহলে রিমাইন্ডার মেথডে এটাকে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে এটা 22 বার হয়, এক অবশিষ্ট থাকে, এই অবশিষ্টটা রিমাইন্ডারটাকে আমরা আলাদা করে লিখে দিই। আবার যখন এটাকে 2 দিয়ে ভাগ করি এটা 11 বার হয়, এটার জন্য অবশিষ্ট 0। আবার যখন 2 দিয়ে ভাগ করি এটা 5 বার হয়, অবশিষ্ট 1। আবার 2 দিয়ে ভাগ করলে এটা 2 বার, অবশিষ্ট 1। আবার 2 দিয়ে ভাগ করলে এটা 1 বার, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করলে এটা 0 বার, 1। দেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে 0 না হয় আমরা ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করতে থাকি, 2 দিয়ে ভাগ করতে থাকি। ফাইনালি আমরা যখন রেজাল্টটা লিখি তখন লিখি এইভাবে 45, এটা ডেসিমালে আছে, এটার জন্য বাইনারি এই ডিরেকশনে লিখি, আমরা লিখি হচ্ছে 101101। এটা হলো বাইনারি, এটা লিখে এর ডান পাশে এরকম 2 লিখে দিব, তাহলে এটা বোঝা যাবে বাইনারি ফরম্যাটে আছে। ডেসিমাল থেকে এই বাইনারি ফরম্যাটে আনলাম, এটা 2 দিয়ে ভাগ করে করে অনেকবার ভাগ করতে হলো, এতে সময় বেশি লাগে, ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আবার এই নাম্বারটাকে যদি অক্টাল করতে চাই তাহলে একে 8 দিয়ে ভাগ করতে হবে। এটা যদি হেক্সাডেসিমাল করতে চাই তাহলে একে 16 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমরা নাম্বার সিস্টেম ক্যালকুলেশন করলে এক একবার এক এক ফরম্যাটে যেতে হয়, কখনো 2 দিয়ে, কখনো 8 দিয়ে, কখনো 16 দিয়ে ভাগ করতে হয়। কাজে আমরা এই প্র্যাকটিসটা করব না, আমরা প্র্যাকটিস করব পাওয়ার টেবিল মেথড। এটা খুবই সহজ একটা মেথড, এটা অনেকেই জানেন, যারা জানেন না একটু দেখে নেন, খুব সহজ। এখানে 2 এর পাওয়ারের একটা টেবিল আছে, 2 এর পাওয়ারের একটা টেবিল আছে। উপরের রোতে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার 0 থেকে একদম ডানে 2 টু দি পাওয়ার 0, তারপর 2 টু দি পাওয়ার 1 2 3 করে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত 2 এর পাওয়ারের একটা সিরিজ এখানে আছে। আর নিচের রোতে আছে হচ্ছে 2 এর পাওয়ারের সিরিজের আউটপুট।
2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, এরকম ভাবে 1 2 4 8 16 32 64 128, এইভাবে 1 থেকে শুরু করে 128 পর্যন্ত এখানে লেখা আছে। এই সিরিজটা এখানেই শেষ না, এটা 2 টু দি পাওয়ার 8 হতে পারে 256, 2 টু দি পাওয়ার 9 হতে পারে 512, 2 টু দি পাওয়ার 10 হতে পারে 1024, এরকম ভাবে এটা আনলিমিটেড পর্যন্ত লেখা যায়, আউটপুটও আসতে থাকবে। আমাদের 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত প্রচুর দরকার হবে নাম্বার ক্যালকুলেশন প্লাস হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা সেখানে, এই কারণে আমরা 2 টু দি পাওয়ার 7 এখানে লিখে রাখলাম, 2 টু দি পাওয়ার 7। এবং সিরিজটা মনে রাখতে হবে এইভাবে, 1 থেকে শুরু করে যত বামে যাব তত ডাবল হবে, 1 থেকে শুরু করে যত বামে যাব তত ডাবল হবে, এইভাবে আমরা সিরিজটাকে মনে রাখবো। এখন আমাদের এই সিরিজ ইউজ করে নাম্বার কনভার্ট করা শিখতে হবে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে। দেখেন কনভার্সনটা কিভাবে হবে। বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন করব আমরা। এখানে একটা সরি, এটা ডেসিমাল থেকে বাইনারি, পরের স্লাইডে বাইনারি থেকে ডেসিমাল, এটা ডেসিমাল থেকে বাইনারি করব। এখানে একটা ডেসিমাল ভ্যালু আছে, এটাকে বাইনারি করা আছে, একটা ডেসিমাল ভ্যালু একটা বাইনারি করা আছে। তো এরকম 4টা ক্যালকুলেশন এখানে করে দেয়া আছে, আগের স্লাইডে 2টা, পরের স্লাইডে আরো 2টা। এই ক্যালকুলেশনটা আমরা এখান থেকে একটু দেখে নিই ক্যালকুলেশনের প্রসেসটা, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। এই ক্যালকুলেশন গুলো আসলে অনেক সহজ। যেমন দেখেন, আমরা যদি এখানে পাওয়ারের সিরিজটা লিখি, এটা হলো সিরিজ 1 থেকে শুরু, 1, তারপরে হচ্ছে 2, তারপরে 4, তারপরে 8, 16, দেন 32, 64, 128, এই হলো আমাদের পাওয়ারের সিরিজ, 2 এর পাওয়ারের সিরিজের আউটপুট। এখন এখানে আমরা একটা নাম্বারকে কনভার্ট করতে চাই, সে এটা 56, এই নাম্বারটা ডেসিমালে আছে, একে বাইনারিতে কনভার্ট করতে চাই। এটা কনভার্ট করার প্রসেস হচ্ছে 56, এখান থেকে কোন কোন ভ্যালু যোগ করলে 56 হয় এটা বের করতে হবে। কোন কোন ভ্যালু যোগ করলে 56 হয় এগুলো এখানে লিখতে হবে, যেগুলো যোগ করতে হবে না সেগুলো লিখতে হবে না, সেগুলোর পরিবর্তে 0 দিতে হবে। যেমন এখানে 56 এর জন্য 128 লাগে না, আমরা এর জন্য একটা 0 দিলাম। 64 লাগে না, এর জন্য একটা 0 দিলাম। তারপরে হলো 32 লাগে, এটার জন্য একটা 32 আছে, লিখি আগে 32 লাগে। তারপরে হচ্ছে 16 লাগে, 32 আর 16 48, আর 8 দিলে 56 হয়। তারপরে 4 লাগে না, 0, 2 লাগে না, 0, 1 লাগে না, 0। আমরা কি করলাম এখানে, আমাদের এই সিরিজ থেকে যে ভ্যালুগুলো যোগ করলে 56 হয় সেই ভ্যালুগুলো আমরা যোগ করে করে এখানে লিখলাম। এটা দিয়ে আমরা বের করলাম কোন কোন ভ্যালু যোগ করলে 56 পাওয়া যায়। অ্যাকচুয়ালি বাইনারি ক্যালকুলেশন করার প্রসেস হচ্ছে এই 56 এখানে ডেসিমালে আছে, এখান থেকে যে ভ্যালুগুলো দরকার এই ভ্যালুগুলোর জন্য 1 দিতে হবে, যে ভ্যালুগুলো দরকার নাই তাদের জন্য 0 দিতে হবে। তাহলে আমরা এখানে একটা 0 লিখবো, এখানে একটা 0 লিখবো, এটা 64 আর 128 দুটা গেল। এরপরে আসলে হলো 32, 32, 32 এর জন্য একটা 1 লিখবো, 16 এর জন্য একটা 1 লিখবো, 8 এর জন্য একটা 1 লিখবো। তারপরে 4 লাগে না, 2 লাগে না, 1 লাগে না, এটাই হলো বাইনারি, 56 এর বাইনারি। এখন সামনে যে 0 আছে দুটা, এই দুইটা 0 লেখা না লেখার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা জানি যে সংখ্যার বাম পাশে 0 থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, এগুলো লিখলেও ভুল হবে না, না লিখলেও ভুল হবে না। পরীক্ষার সময় আমরা অনলাইনে পরীক্ষা দিব, অনলাইনে জাস্ট আমাদের টিক চিহ্ন দিতে হবে, সেক্ষেত্রে এই 0 দুইটা থাকলো কি থাকলো না তাতে কিছু যায় আসে না, কারণ পরীক্ষার সময় এই 0 দুইটা থাকবে না, পরীক্ষার সময় এই অংশটাই থাকবে। কাজে আমরা লেখার সময় 0 না লিখলে কোনো অসুবিধা নেই। আমরা আরেকবার একটু দেখি 56, এই 56 বানানোর জন্য এখান থেকে যে ভ্যালুগুলো যোগ করে 56 পাওয়া যাবে, যে ভ্যালুগুলো দরকার হবে তাদের জন্য 1 দিতে হবে, যে ভ্যালুগুলো দরকার নাই তাদের জন্য 0 দিতে হবে। আমি আরো একটা করে দেখাই, দেখেন সে 83, এটা ডেসিমালে আছে, 83 কে আমরা বাইনারি করতে চাই, তাহলে দেখেন 128 দরকার হচ্ছে না, 64 দরকার হচ্ছে, 64, তাহলে 64 এর জন্য একটা 1 দিলাম। তারপরে 32, 64 আর 32 কত হয় যোগ করলে, 96 হয়, শুনতে পাচ্ছেন সবাই? 64 32 যোগ করলে 96 হয়, কাজে 32 দেওয়া যাচ্ছে না, 32 জি বাদ, স্যার। 64 এর পরে 32 বাদ যাচ্ছে। এরপর যদি আমরা 64 এর সাথে 16 যোগ করি, দেখেন 64 সাথে যদি 16 যোগ করি, 64 আর 16 হয় হচ্ছে 80, 80 হয়, 64 আর 16 80 হলো।
এখন 80 হলো, তাহলে 64, এরপর 32 নাই, 16 লাগলো, 16-র জন্য একটা 1 দিতে হবে। আর লাগে 3, তাহলে 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে। ব্যাস, এটাই হচ্ছে বাইনারি। এখানকার যে ভ্যালুগুলো দরকার তাদের জন্য আমরা 1 দিব, যে ভ্যালুগুলো দরকার নাই তাদের জন্য আমরা 0 দিব। এই হচ্ছে প্রসেস। যেগুলো দরকার তাদের জন্য 1, যেগুলো দরকার নাই তাদের জন্য 0। বলেন এই ক্যালকুলেশন দুইটা সবাই বুঝতে পারলেন কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু ক্যালকুলেশন দেখি। ক্লিয়ার করলে ভালো হতো ক্যালকুলেশনটা, ওই লাস্ট চ্যাপ্টার। আমি আপনার কথা শুনতে পাই না, একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। জি জি, লাস্টের পোর্শনটা একটু ক্লিয়ার করে, একটু কনফিউশন আছে একটু, মানে ওকে, 83 আমরা যেটা। আরো একটা ক্যালকুলেশন করে দেখাই। দেখেন 83 এর পর সে আমরা 92 এই ভ্যালুটা নিই, এটা ডেসিমালে আছে। 92 এর জন্য দেখেন এবার 128 দরকার হচ্ছে না, 64 দরকার হচ্ছে। 64 এর জন্য একটা 1 দিলাম। তারপর 32 দরকার হচ্ছে না, 32 এর জন্য একটা 0 দিলাম। 32 দরকার হচ্ছে না মানে 32 দিলে 96 হয়ে যাবে, তার জন্য 0 দিলাম। এরপরে 16 দেওয়া যায়, 64 16 দিলে 80 হয়, তাহলে আমরা 16 দিলাম, 80 হলো। তারপরে 8 দিলে 88 হয়, 88 হয়। আর হলো 4, 88 আর 4 হলো 92, তাহলে 4 দেওয়া যায়, 2 লাগে না, 1 লাগে না। যেগুলো দরকার তাদের জন্য 1 দিলাম, যেগুলো দরকার নাই তাদের জন্য 0। এটা হলো 92। এরপর সে 113, এটা ডেসিমাল আছে। এবারও দেখেন 128 দরকার নাই, 64 লাগবে, 32 লাগবে। 64 আর 32 হলো 96, তাহলে 64 আর 32 96, এই দুইটাই আমরা নিলাম। এরপরে যদি 16 দিই, 96 আর 16 দিলে হয় দেখেন 6 6 12, 2 9 1 10 11, 112 হয়। 96 আর 16 112, তাহলে 16 দেয়া যায়। আর লাগে 1 লাগে, তাহলে 8 লাগে না, 4 লাগে না, 2 লাগে না, 1 লাগে, তাহলে 1 1 1 0 0 0 1। 64 32 16 এই তিনটা নিলাম। 8 4 2 লাগে না, 1 নিলাম। ব্যাস, এটাই হলো বাইনারি 113 এর বাইনারি। এখানে আমরা 4টা ক্যালকুলেশন করলাম। এই 4টা ক্যালকুলেশন মুছে দিয়ে আরো কিছু ক্যালকুলেশন আমাদের দেখতে হবে। আমরা আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাব, ছোট ছোট সংখ্যা থেকে শুরু করতেছি। 113 পর্যন্ত আমরা করলাম, আস্তে আস্তে আরো বড় বড় সংখ্যা প্র্যাকটিস করব। আচ্ছা, 113 পরে দেখেন আমরা আরেকটা ক্যালকুলেশন করি। সে 139, এটা এটা হলো ডেসিমালে আছে। এবার দেখেন 128 দরকার হবে, এটা নিলাম 128। তাহলে আর কত থাকে? 128 এর পরে যদি 64 দিই, 128 এর সাথে যোগ করি, দেখেন এখানে 128 এর সাথে 64 যোগ করলে এটা 8 4 12 2 6 2 8 1 9, আর এটা 1 192 হয়ে যায়। 128 এর সাথে 64 যোগ করলে 192 হয়, তাহলে এটা দেয়া যাচ্ছে না, 64 বাদ। আবার যদি আমি 128 এর সাথে 32 যোগ করি, 32, তাহলে এটা হয় 160, তাহলে 32ও দেওয়া যাচ্ছে না, 32 0। 128 এর সাথে যদি আমি 16 যোগ করি, 128 আর 16 নিচের দিকে করি, এই দিকে করি, তাহলে সুবিধা হবে। 128 আর হচ্ছে 16, তাহলে দেখেন এটা 8 6 14 4, তাহলে এখানে থাক, সরি তারপর হয় না, ও যোগ তো 2 3 4 144 হয়। 144, তাহলে এটা 16 দেওয়া যাচ্ছে। 128 এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে 128 আর 8 হলো 136। 16 দেওয়া যাচ্ছে না, 16 বাদ। 8 দেওয়া যায়, 136, আর লাগে 3। 4 দেওয়া যায় না, 2 দেওয়া যায়, 1 দেওয়া যায়। এটা হলো 139 এর বাইনারি। এরপরে 168, 168 ডেসিমাল আছে। এবার দেখেন 128 এর সাথে 64 দেওয়া যাচ্ছে না, 128 64 যোগ করলে 92 হয়। 128 দিলাম, 64 বাদ। এরপরে যদি আমরা 32 দিই, 128 এর সাথে 32 দিলে 160 হয়, এটা দেওয়া যায়। আর 8 লাগে, তাহলে 16 লাগবে না, 8 লাগবে। 4 2 1 এগুলো দরকার নাই। 128 আমরা নিলাম, তারপরে 16 না 64 নাই, 32 নিলাম, 160, আর 8 দিলে 168। এরপরে সে 168 পরে 199, 199 যদি আমরা ক্যালকুলেশন করি, এবার দেখেন 128 আর 64 দিলে 192 হয়। 128 আর 64 গেছে, আর লাগে 7।
7 হলে আমরা 32 দিতে পারি না, 16 দিতে পারি না, 8 দিতে পারি না, 4 2 6 1 7 ব্যাস 199 হয়ে গেছে। এবার যদি আমরা 209 এটা হিসেব করি, 209 128 এর সাথে 64 দিলে 192, এর সাথে যদি আমরা 32 যোগ করি, দেখেন এটা হলো 4 9 3 12 2 2 224 হয়, তাহলে 32 দেয়া যায় না। 192 এর সাথে যদি 16 যোগ করি, 192 আর 16 যোগ করলে 208 হয়, তাহলে 16 দেয়া যায়। তারপরে 8 4 2 দেয়া যায় না, 1 দিলে হচ্ছে 209। এটা হলো বাইনারি 209 এর। এরপরে আমরা 228 এটা হিসেব করি, দেখেন 228 128 64 আর 32 এই তিনটা যোগ করলে হয় 224, তাহলে 128 64 32 224 লাগে 4, তাহলে 16 লাগে না, 8 লাগে না, 4 লাগে, 2 লাগে না, 1 লাগে না, এটা হচ্ছে 228 এর বাইনারি। বলেন এই ক্যালকুলেশনে যে 7-8টা করলাম মোটামুটি আমরা সবাই বুঝতে পারলাম কিনা? সবার ক্লিয়ার নাকি এখনো কোনো প্রবলেম আছে বা আরো করতে হবে কিনা বলেন? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা স্যার 256 যদি হয় তখন কি করব? আচ্ছা ঠিক আছে। দুইশো 55 হলে কি হবে, এইগুলো সব যোগ করতে হবে। ঠিক আছে, 255 হলে এগুলো সব যোগ করতে হবে। 56 তো স্যার হওয়া পসিবল না, সর্বোচ্চ অবশ্যই 255ই হবে। কেন পসিবল না? 56 পসিবল তো, কিন্তু সংখ্যার তো কোনো শেষ নাই, সংখ্যার তো শেষ নাই। এই সিরিজটাই ধরেন, এই যে আমরা লিখলাম এর পরেই তো আছে 256 512, তারপরে হচ্ছে 1024, এরকম তো হইতেই পারে। এখন না স্যার, আমি আইপির ক্ষেত্রে বলছি, আমাদের অক্টেটে 255 হাইয়েস্ট, এই জন্য বললাম। আইপির ক্ষেত্রে 255 বেশি পসিবল না। হ্যাঁ আইপির হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে সেটাই পসিবল না, বললাম। কিন্তু অনেক সময় হয় কি পরীক্ষাতে নাম্বার কনভার্সন থেকেও প্রশ্ন থাকে। আইপির ক্ষেত্রে 255 এর বেশি পসিবল না, কিন্তু পরীক্ষাতে নাম্বার কনভার্সন থেকে প্রশ্ন থাকতে পারে। এইটাতে দেখেন আমরা যদি আর এটা তো স্যার আইপি ভার্সন 4 32 বিট, এই জন্য তো স্যার 225 এর বেশি দেওয়া যাবে না, কেন স্যার? যেহেতু আচ্ছা আমরা আইপির ব্যাপারটা মাথায় না নিয়ে আপাতত হচ্ছে কনভার্সনটা শিখি। স্যার এটা তো এভাবে হবে না, এই যে 0 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এভাবে তো যাবে, তাই না? হ্যাঁ, আমি তো 2 টু দি 2 এর পাওয়ারের ফর্মুলাটা সিরিজটাই এখানে লিখছি। আচ্ছা ঠিক আছে, 2 এর পাওয়ারের সিরিজটাই এখানে লিখছি। এইটাতে 128 পর্যন্ত এই সবগুলো ভ্যালু যদি যোগ করি 128 64 192 হয়, তারপরে এটা যোগ করলে 224 হয়, 224 আর 16 যোগ করলে 240, এটা 48 52 54 55 হয়। কিন্তু এর বেশি যদি হয় 256 যদি হয়, তাহলে তখন কি করতে হবে, এই ভ্যালুটা 1 করতে হবে এইটা, তারপরে 128 64 32 16 8 4 2 1 এগুলো কোনোটাই নাই, তখন এটা 9 ডিজিটের হয়ে যাবে। এটা হচ্ছে 9 ডিজিটের। যারা আইপির সাথে কম্পেয়ার করে বলতেছেন তারা চিন্তা করতেছেন যে আইপি অ্যাড্রেসের অক্টেটে 8 ডিজিটের বেশি হয় না, কাজে 256 পসিবল না। হ্যাঁ ঠিক আছে, আইপি অ্যাড্রেসের রেসপেক্টে যদি আমরা চিন্তা করি তাহলে ওই কথাটা ঠিক আছে যে এটা আপনার 256 বেশি, 256 হওয়াই পসিবল না, 255 বেশি কখনোই হবে না যখন আমরা আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন করি। কিন্তু যখন নাম্বার কনভার্সন আসবে তখন পরীক্ষাতে আপনার এরকম আসতেই পারে যে আপনি 317কে বাইনারি করেন, এরকম আসতে পারে পরীক্ষাতে, যদিও এগুলো খুবই রেয়ার কেস, এরকম সাধারণত আসে না। এটাকে আমরা বাইনারি করতে চাই, এটা হলো ডেসিমাল আছে। এটাকে যদি বাইনারি করতে চাই তাহলে দেখেন 256 লাগবে, 256 সাথে 256 এর সাথে যদি আমরা 128 যোগ করি তাহলে কত হয়ে যায়? 8 6 14 4, 1 থাকলো, 5 2 7 1 8, আর 2 আর 1 384 হয়ে যায়। তাহলে 256 পরে 128 দেওয়া যাচ্ছে না, 128 এর জায়গাটা 0। এরপরে 256 পরে যদি আমরা 64 যোগ করি 256, এর সাথে 64 যদি যোগ করি তাহলে এখানে 6 4 10, 5 6 11 1 12, 2 আর 1 3, তাহলে 320 হয়। তাহলে 64ও দেওয়া যাচ্ছে না, 256 পরে 64ও দেওয়া যাচ্ছে না, 128 দেওয়া গেল না, 64 দেওয়া গেল না। এরপর যদি আমরা 256 সাথে 32 যোগ করি 32, তাহলে এটা 6 2 8, 5 3 8, এটা 2 288, তাহলে 32 দেওয়া যায়। 288 সাথে যদি 16 যোগ করি, 16 যোগ করলে হচ্ছে 8 6 14 4, 1 8 1 9 10 0 3, 304 হয়। তাহলে এখানে 16 দেওয়া যায়, 16 দেওয়া যাচ্ছে।
এর সাথে যদি আরো 8 যোগ করি তাহলে 312 হচ্ছে, তাহলে 8 দেয়া যায়। 12 আর 4 দিলে 16 হচ্ছে, 2 দেয়া যাবে না, 1 দিলে 17 হচ্ছে। এটা হলো 317 বাইনারি। 1 2 3 4 5 6 7 8 9 ডিজিট 317 বাইনারি। এরকম যে কোনো সংখ্যারই বাইনারি পসিবল, যত বড় সংখ্যাই হোক তাকে বাইনারি করা যাবে। কিন্তু যখন আমরা আইপি অ্যাড্রেসের চিন্তা করব তখন ইস্যুটা আলাদা, যে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে তখন আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, আমরা চাইলেই এত বড় সংখ্যা লিখতে পারি না। সেটার ক্ষেত্রে 255 এর বেশি কোনো ভ্যালু দেওয়া যায় না। এখন বলেন ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারের কনভার্সন আমরা ক্লিয়ার কিনা? আইপি অ্যাড্রেসের ইস্যু আমরা আসবো, তখন ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট নাম্বার কনভার্সন আমরা ক্লিয়ার কিনা সবাই? আরো 2-1টা করে দেখাইতে হবে। আপাতত আমাদের ক্যালকুলেশন লেভেলটা 128 পর্যন্তই থাক, এরপরে আপাতত দরকার নেই। পরে আমরা এগুলো আবার ক্যালকুলেশন করব, পরের গুলো দরকার হইতে পারে, সাবনেটিং করার সময় আমাদের এগুলো দরকার হইতে পারে, তখন আমরা ক্যালকুলেশন করে নিব। তাহলে ডেসিমাল টু বাইনারি কেউ যেহেতু কোনো প্রশ্ন করছেন না, ধরে নিচ্ছি সমস্যা নাই। এবার আমরা বাইনারি টু ডেসিমাল দেখব। আমরা আবার একটু পাওয়ার পয়েন্টে ব্যাক করব। ডেসিমাল টু বাইনারি আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। এবার বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমাল, এখানেও 2টা বাইনারি ডেসিমাল করা আছে, পরের স্লাইডে আরো 2টা বাইনারি ডেসিমাল করা আছে। আমরা হোয়াইট বোর্ড থেকে আবার এই ক্যালকুলেশন গুলো করব। ডেসিমাল টু বাইনারি এইটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে পরবর্তী আরো যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো খুবই সহজ। জাস্ট ডেসিমাল টু বাইনারিটাই বোঝার ইস্যু, বাকিগুলো খুব সহজ। এখানে আমরা একটা বাইনারি সংখ্যা লিখি, দেখেন 10111010 এরকম একটা বাইনারি সংখ্যা লিখলাম। এটাকে আমরা ডেসিমাল করতে চাই। এটাকে ডেসিমাল করার প্রসেস হচ্ছে, প্রথমে আপনি এই নাম্বারটাকে ডান দিক থেকে এই সিরিজের সাথে কম্পেয়ার করেন। কম্পেয়ার করার জন্য আমরা খুব সহজে এটা করতে পারি, যে এখানে 0 লিখলাম, এটা 1, তারপর একটা 0, তারপর একটা 1 1 0 1। আমরা এই সংখ্যাটাকে জাস্ট ডান দিক থেকে লিখলাম। এবার যে পজিশনে 1 আছে এই ভ্যালুগুলো যোগ করলেই হবে। 1 এর পজিশন ভ্যালুগুলো যোগ করলেই হবে। 64 প্লাস 16 64 আর 16 80, তারপরে এটা হলো 8 88 আর এটা হলো 2 90, তাহলে এটা হচ্ছে 90। এটা হলো ডেসিমাল। আমরা বাইনারি নাম্বারটাকে এই সিরিজের ডান দিক থেকে বসালাম, তারপরে যে ভ্যালুগুলোতে 1 আছে, যে পজিশন গুলোতে 1 আছে সেই পজিশন ভ্যালুগুলো যোগ করলাম। এটা হচ্ছে প্রসেস। এইটাকে আমরা এখানে না বসিয়েও ক্যালকুলেশনটা করতে পারবো। আমরা জাস্ট এই সিরিজটাকে এখানেই কম্পেয়ার করব। এখানেই এটা 1, এটা 2 4 8 16 32 64 এইভাবে বলবো। 1 2 4 8 16 32 64 64, তারপর 32 নাই 16 আছে, 64 আর 16 হচ্ছে 80 88, আর এটা হলো 2 90, এইভাবে ক্যালকুলেশন করে ফেলবো। আর এই যোগগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে সব। প্রচুর প্র্যাকটিস করতে হবে, এগুলো মুখস্থ হয়ে যাবে। আমরা আরো একটা ক্যালকুলেশন করি। 1 1 0 1 0 1 1, এটা এটা হচ্ছে বাইনারিতে আছে, এটাকে আমরা ডেসিমাল করব। এটা 1 2 4 8 16 32 64, 1 2 4 8 16 32 64, তাহলে এটা 64 আর এটা 32, 64 আর 32 যোগ করলে 96 হয়। 96 এর পরে 16 নাই, 8 আছে, 96 আর 8 104, তারপরে 4 নাই, এখানে আছে 2 আর 1 3, 104 আর 3 হচ্ছে 107, 107, এটা হচ্ছে ডেসিমাল। এরপরে 1 0 1 1 1 1 0, এইটা এটা দেখেন 1 2 4 8 16 32 64, 64 পর 32 নাই 16 আছে 80, তারপরে 8 দিলে 88, 4 92, 2 94, তাহলে এটা হচ্ছে 94। 94 হচ্ছে ডেসিমাল। তারপরে 1 1 1 0 0 1 1, এটা দেখেন বাইনারিতে 1 2 4 8 16 32 64, 64 আর 32 96, 96 আর 16 112, আর এখানে আছে 2 আর 1 3, মানে 115 115। তাহলে এখানে 4টা বাইনারি নাম্বারকে ডেসিমাল করলাম আমরা। এই 4টায় কারো কোনো সমস্যা আছে কিনা? আরো বড় বড় নাম্বার প্র্যাকটিস করতে হবে। 8 ডিজিট পর্যন্ত ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে। ম্যাক্সিমাম 8 ডিজিটের বাইনারি টু ডেসিমাল। আর ডেসিমাল টু বাইনারির ক্ষেত্রে ম্যাক্সিমাম 255। আপাতত 255 উপরে কোনো ভ্যালু প্র্যাকটিস করা দরকার নাই, আমরা পরে আবার দরকার হলে প্র্যাকটিস করে নিব।
আচ্ছা, এরপরে 1 0 1 1 0 0 1 1, এটা এটা বাইনারিতে আছে। এটা দেখেন 1 2 4 8 16 32 64 128, এইটা 128, তারপর 64 নাই 32 আছে, 128 আর 32 যোগ করলে 160 হয়, 160। তার সাথে যদি আমরা 16 যোগ করি, 160 এর সাথে 16 যোগ করলে 176, এটা হলো 16 176। আর এইখানে আছে 3, এটা হলো 179, 179 হচ্ছে ডেসিমাল। তারপরে 1 0 1 1 1 0 1 1, এটা এটা দেখেন 1 2 4 8 16 32 64 128, 128 64 নাই 32 160, আর 16 দিলে 176, 76 এর সাথে যদি আমরা 8 দিই তাহলে 84, আর এখানে আছে 3 87, 187, এটা হচ্ছে ডেসিমাল। তারপরে 1 1 0 1 1 0 0 1, বাইনারি 1 2 4 8 16 32 64 128, 128 এর সাথে এবার 64 আছে, মানে 192 আছে। তারপরে 32 নাই 16 আছে, 192 আর 16 হচ্ছে 208, তারপরে আরো 8 আছে 216, আর এটা 1 দিলে 217, 217, 217 হচ্ছে এটা ডেসিমাল, 217 ডেসিমাল। 1 1 1 0 0 1 1 0, এটাও বাইনারি। 1 2 4 8 16 32 64 128, 128 64 আর 32 তিনটা যোগ করলে হয় 224, আর এখানে আছে 4 2 6, 224 আর 6 হচ্ছে 230। বলেন 7-8টা প্র্যাকটিস করলাম, বাইনারি টু ডেসিমাল আরো প্র্যাকটিস করতে হবে কিনা, বলেন সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার না এমন কেউ আছেন? নাই, ওকে। তাহলে আমরা ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল এগুলো আমরা দেখলাম। এবার আমাদের যেতে হবে অক্টালে। ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমালে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা এগুলো একটু মুছে ফেলি, সব মুছে দিই, সব মুছে দিয়ে আমরা অক্টালে চলে যাব। এটা বাইনারি, এটা আমরা পড়লাম। এরপরে দুইটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে বাইনারি করতে, দুইটা বাইনারি নাম্বার দেওয়া আছে ডেসিমাল করতে, এগুলো বাসায় করবেন, করে আমাকে পাঠাবেন। এরপরে অক্টাল, অক্টালের সাথে বাইনারির একটা সরাসরি রিলেশন আছে, ক্যালকুলেশন সিস্টেম আছে, সেটা হচ্ছে অক্টাল নাম্বারটা হচ্ছে 3 বিটেড বাইনারি নাম্বার, মানে 1 অক্টাল বিট ইকুয়াল টু 3 বাইনারি বিট। একটা অক্টাল ডিজিটকে যদি আমরা বাইনারি করি তাহলে 3 ডিজিটের বাইনারি লিখতে হবে। অক্টাল বিট গুলো বাইনারিতে সবসময় 3 ডিজিটের বাইনারি হবে। এখানে আমাদের অক্টালে আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট আছে। এই 8টা ডিজিটকে যদি প্রথমে আমরা বাইনারি করি, জাস্ট হচ্ছে ডিজিট ওয়াইজ বাইনারি যদি করি তাহলে কি হয় দেখেন। একটু আগে আমরা যে একটা সিরিজ পড়লাম, এখানে ছিল 1, তারপরে ছিল 2, তারপরে ছিল 4, তারপরে 8, তারপরে 16, এরকম একটা সিরিজ এদিকে ছিল। এই সিরিজের এই 4 2 এবং 1 এই তিনটা ডিজিট আমাদের এখন দরকার হবে, 4 2 এবং 1। অক্টালে আমরা জানি 0 থেকে শুরু, 0 মানে এইগুলো কোনোটাই যোগ করতে হবে না, এটাও 0 এটাও 0 এটাও 0, 0 মানে তিনটা ডিজিট। 1 মানে 4 লাগে না 2 লাগে না, এটা 1 করলেই 1 হবে। 2 মানে হচ্ছে 4 লাগে না, এটা 1 করলেই এটা 0, 2 হয়ে গেল। তারপর 3, 4 লাগবে না, 2 আর 1 যোগ করলে 3 হবে। তারপর 4, এটাই লাগবে 4, বাকি দুইটা লাগবে না। 5 এ লাগবে হচ্ছে 4, এটা নাই 1 লাগে। 6 এ লাগবে হচ্ছে 4 2 6, এটা 0। এরপরে হচ্ছে 7, 7 মানে হচ্ছে 1 1 1, এই 4 লাগবে 2 লাগবে 1 লাগবে, ব্যাস। এই হলো আমাদের 0 থেকে 7 পর্যন্ত যে ডিজিট গুলো আছে, এই ডিজিট গুলোকে আমরা সরাসরি বাইনারি করলাম। 0 থেকে 7 পর্যন্ত ডিজিট গুলোকে বাইনারি করলাম। এই বাইনারিটা আমরা ক্লিয়ার কিনা? 8টা ডিজিট আছে, এই 8টা ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি আমরা ক্লিয়ার কিনা, বলেন কারো যদি কোনো প্রশ্ন থাকে। আর না থাকলে আমরা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা শিখবো। দেখেন, এই অক্টাল ডিজিট দিয়ে যদি আমরা একটা সংখ্যা লিখি 4 3,
এটা অক্টালে আছে, এই 8 দেখলে বুঝবো একে বাইনারি করতে হবে। একে বাইনারি করার প্রসেস হচ্ছে আপনি 4 এর বাইনারিটা লিখবেন, পাশে 3 এর বাইনারিটা লিখবেন। 4 এর বাইনারি হচ্ছে 1 0 0, 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। আমরা 4 এর বাইনারি লিখলাম আর এটা হলো 3 এর বাইনারি। 4 মানে 1 0 0 আর 3 মানে 0 1 1, এটা পাশাপাশি বসাই দিলেই এটাই বাইনারি, আর কিছু করতে হবে না। এরপরে আমরা যদি আর একটা বাইনারি লিখেছে 5 6, এটা অক্টালে আছে, তাহলে এই 5 এর বাইনারি লিখতে হবে আগে। 5 মানে 1 0 1 আর 6 মানে 1 1 0, এটা হচ্ছে 6, এটা হলো বাইনারি 5 6 এর বাইনারি। তারপরে আমরা 6 3 এটার বাইনারি করি, অক্টালে আছে। 6 মানে হচ্ছে 1 1 0, 3 মানে হলো 0 1 1, প্রত্যেকটা ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি। এরপরে আমরা লিখি হচ্ছে 7 4 অক্টাল। 7 মানে 1 1 1, 4 মানে 1 0 0 বাইনারি। তারপর 3 4 2, এটা অক্টাল। 3 মানে হচ্ছে 0 1 1, 4 মানে 1 0 0, 2 মানে 0 1 0, এটা হলো বাইনারি 3 4 2। তারপরে আমরা লিখি এরকম 2 5 7, এটা অক্টাল। 2 মানে হচ্ছে 0 1 0, 5 মানে 1 0 1, 7 মানে 1 1 1, এটা হচ্ছে 2 5 7 এর বাইনারি। আমরা অক্টাল থেকে যখন বাইনারি প্র্যাকটিস করব তখনও এইভাবেই প্র্যাকটিস করব যাতে বাইনারিতে 8 ডিজিটের বেশি না আসে। প্র্যাকটিস করে করে আপনি বুঝে ফেলবেন যে কোন লেভেল পর্যন্ত ক্যালকুলেশন করলে বাইনারিতে 8 ডিজিট আসবে। 8 ডিজিটের বেশি প্র্যাকটিস করা কোনো দরকার নেই। বলেন এই অক্টাল টু বাইনারি ক্লিয়ার কিনা? অক্টাল টু বাইনারি, স্যার 8 ডিজিট বলতে কি বুঝাইলেন? বাইনারিতে 8টা ডিজিট। এখানে দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এই জিরোর তো জি। কোনো মিনিং নাই, এখানে 8টা ও ডিজিট আচ্ছা। আছে। এই জিরোর আচ্ছা মিনিং নাই, এখানে 8টা ডিজিট আছে। এইখানে দেখেন 8 ডিজিটের কম আছে। ঠিক আছে, আমাদের চেষ্টা করতে হবে 8 ডিজিটের বেশি না, এই লেভেল পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। ওকে স্যার। এবার বলেন আর কারো আর কোনো প্রশ্ন আছে? না হলে আমি বাইনারি থেকে অক্টাল দেখবো। আমরা তখন অক্টাল থেকে বাইনারি দেখলাম, এখন বাইনারি থেকে অক্টাল দেখবো। এগুলো একটু মুছে ফেলি, দেখেন। এবার বাইনারি থেকে অক্টাল। বাইনারি আমরা এরকম 1 0 1 1 0 0 1 আর একটা 0 দিয়ে 8 ডিজিট বানাই, এটা হলো বাইনারি সংখ্যা। এখন এটাকে অক্টাল করতে চাই। এটাকে অক্টাল করতে হলে ডান দিক থেকে 3 ডিজিট করে মার্ক করতে হবে। এই 3 ডিজিট, তারপরের 3 ডিজিট, তারপরের 3 ডিজিট, এটা ধরে নিতে হবে সামনে একটা 0 আছে। ডান দিক থেকে 3 ডিজিট করে মার্ক। এবার একদম ডানেরটা 0 1 0 মানে হলো একটা 2, মাঝেরটা 1 1 0 মানে হলো একটা 6, তারপর একটা 0 1 0 মানে অ্যানাদার 2, তাহলে 2 6 2, এটা হচ্ছে অক্টাল। আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম, এই বাইনারি সংখ্যাকে ডান দিক থেকে 3 ডিজিট করে আমরা মার্ক করলাম প্রথমে, তারপরে এই 3 ডিজিটের ইকুইভ্যালেন্ট অক্টাল আমরা লিখলাম, মাঝের 3 ডিজিটের ইকুইভ্যালেন্ট অক্টাল লিখলাম, বামের 3 ডিজিটের ইকুইভ্যালেন্ট অক্টাল লিখলাম। বলেন আমরা এগুলো ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই ক্লিয়ার? তাহলে আমরা আরো কিছু ক্যালকুলেশন দেখি। এরকম এখানে 1 1 0 1 0 1 1 0, এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে আমরা মার্ক করি 3 ডিজিট, এই 3 ডিজিট, তারপরের 3 ডিজিট, তারপরে সামনে একটা 0 সহ 3 ডিজিট। এইটা হলো একটা 1 1 0 মানে একটা 6, মাঝেরটা হচ্ছে 0 1 0 মানে একটা 2, একদম বামেরটা হচ্ছে 0 1 1 মানে একটা 3 3 2 6, এটা হলো অক্টাল।
কালারটা ভালো লাগতেছে না দেখতে। দাদা একটা কোয়েশ্চন ছিল। বলেন, আমি তো কোশ্চেন চাচ্ছি, বলেন। আচ্ছা দাদা, এই বলছিলেন যে আমরা বাইনারিতে 8টা ডিজিট নিব, তাই না? হ্যাঁ কিন্তু আমি যদি অক্টালে 777 থাকে, তাহলে তো আমার বাইনারিতে 9টা ডিজিট নিতে হয়, তাই না? হ্যাঁ, বাইনারি 9টা ডিজিট হয়ে যাবে। অক্টাল যদি আপনার এরকম 777 হয়, তাহলে হ্যাঁ, হচ্ছে এই 7 মানে 3টা 1, তারপর একটা 7 মানে 3টা 1, 3টা 1, তারপর একটা 7 মানে 3টা 1। হ্যাঁ, তার মানে আমার 9টা ডিজিট তো তখন 9 ডিজিট হয়ে নিতেই যাবে, হচ্ছে। তখন 9 ডিজিট হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে 7 হয়ে গেলে তো আমার 9 ডিজিট লাগবে, মানে হ্যাঁ, এই একবারে কারণে লেফট আপনি হ্যান্ডের যদি যদি 7 থাকে আর কি। আপনি যদি 3 ডিজিটের অক্টাল নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে বামের ডিজিটটা 1 2 3 এর বেশি গেলেই আপনার এখানে 9 ডিজিট চলে আসবে। হ্যাঁ, ওইটাই ওইটাই। ঠিক আছে, যেমন বামের ডিজিটটা যদি আপনি এরকম করেন, সে 4 2 5, এটা যদি করেন, তাহলে এই তাইলে 4 আবার মানে 0 হ্যাঁ, 1 0 0, 2 মানে 0 1 0, 5 মানে হচ্ছে 1 0 1, 9 ডিজিট হয়ে গেল। জি জি কিন্তু জি আপনি জি। যদি এটা 3 করতেন, 3 2 5 করতেন, তাহলে বামের টাস তো 0 1 0, এই যে একটা বাদ গেল। জি ঠিক আছে, 2 এর জন্য এটা বাদ যেত, 1 এর জন্য এটা বাদ যেত। কাজেই আপনি 3 ডিজিটের অক্টাল থেকে বাইনারি করতে চাইলে সেক্ষেত্রে একদম বামের ডিজিটটা 3 এর উপরে, 3 এর উপরে নেওয়া দরকার নাই, এত বড় প্র্যাকটিস করার দরকার নেই, আসবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন অক্টাল থেকে বাইনারি আর বাইনারি থেকে অক্টাল আমরা প্র্যাকটিস করলাম। বাইনারি থেকে অক্টাল আমি আরো দু একটা দেখাই। দেখেন, 1 1 1 0 1 0 1 1, এটা বাইনারি। এটাকে অক্টাল করতে চাই, তাহলে এই 3 ডিজিট একসাথে, তারপরের 3 ডিজিট একসাথে, তারপরের 3 ডিজিট একসাথে। একদম ডানের 3 ডিজিট হচ্ছে একটা 3, মাঝের 3 ডিজিট হচ্ছে একটা 5, আর বামের 3 ডিজিট হচ্ছে আরো একটা 3, তাহলে 3 5 3, এটা হচ্ছে অক্টাল 3 5 3। তারপরে 1 0 1 0 1 1 1 0, এরকম একটা বাইনারি সংখ্যা। এই তিনটা, এই তিনটা, এই তিনটা, এটা হলো একটা 6, তারপরে এই 4 আর 1 হচ্ছে 5, তারপরে এটা 0 1 0 মানে হলো একটা 2। ব্যাস, এটা হচ্ছে অক্টাল। বলেন এবার অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এই টোটাল ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়টা ক্যালকুলেশন দেখলাম সব ক্লিয়ার কিনা? আমরা একটা ডেসিমাল সংখ্যা নিব। ডেসিমাল সংখ্যাটা হবে হচ্ছে সে 216, এই সংখ্যাটা ডেসিমাল, এটাকে আমরা বাইনারি করতে চাই। এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারি করি, তাহলে 128 লাগে, 64 লাগে, 32 দিলে 224 হয়, 32 দেয়া গেল না। 128 আর 64 যোগ করলে 192, এরপরে 32 নাই, 32 বাদ দিয়ে আমরা যদি 16 দিই, 192 আর 16 হচ্ছে 208, আরো 8 দিলে 216, তাহলে 4 লাগে না, 2 লাগে না, 1 লাগে না। এটা হলো আমাদের 216 এর বাইনারি। 216 এর বাইনারি হলো এটা। এখন আমরা এটাকে যদি অক্টাল করতে চাই, তাহলে এই 3 ডিজিট মিলে একটা অক্টাল ডিজিট হবে, এই 3 ডিজিট মিলে একটা অক্টাল ডিজিট হবে, এই 3 ডিজিট মিলে আরো একটা অক্টাল ডিজিট হবে, এই তিনটা। তাহলে একদম ডানের ডিজিটটা হচ্ছে একটা 0 হবে, মাঝের ডিজিটটা হচ্ছে 0 1 1 মানে হবে একটা 3, বামেরটা হবে 0 1 1 আরো একটা 3, তাহলে 3 3 0, এটা হবে অক্টাল। তাহলে একটা ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারি করতে পারলাম, এই বাইনারি নাম্বারটাকে আমরা আবার অক্টালও করতে পারলাম। একটা ডেসিমাল থেকে বাইনারি হয়ে অক্টালে যাওয়া যায়। আবার যদি আমরা এরকম একটা অক্টাল নাম্বার নিই, সে 3 6 4, এটা একটা অক্টাল নাম্বার আছে। এখান থেকে যদি আমরা বাইনারি করতে চাই, তাহলে এই 3 মানে হলো 0 1 1, 6 মানে 1 1 0, 4 মানে 1 0 0, এটা হলো বাইনারি। সামনের 0 তো আর কোনো কাজে আসবে না। এবার যদি আমরা ডেসিমাল করতে চাই, এটা 1 2 4 8 16 32 64 128, 128 64 32 যোগ করলে 224 হয়, তার সাথে 16 যোগ করলে 240, আর এটা হলো 4, তাহলে এটা হচ্ছে 244 ডেসিমালে। বলেন এবার আমরা একটা অক্টাল নাম্বারকে বাইনারি করে সেখান থেকে
ডেসিমাল করতে পারলাম, একটা ডেসিমালকে বাইনারি করে সেখান থেকে অক্টাল করতে পারলাম। অক্টাল, বাইনারি আর ডেসিমাল এই তিনটার ভাইস ভার্সা আমরা পারবো কিনা, যে কোনো ফরম্যাটে দিলে আমরা বাকি দুইটা করতে পারবো কিনা। স্যার এখানে যেটা দেখলাম স্যার, যে আমার ডেসিমেল থেকে যদি সরাসরি অক্টালে যায়, তার মানে আমার বাইনারি হয়ে যেতে হবে। হ্যাঁ, বাইনারি বা হয়ে যাবে, ঠিক আছে, বাইনারি এটা হয়ে সহজ পদ্ধতি। এটা ছাড়া সরাসরি অক্টালে যাওয়ার রাস্তা আছে, রাস- কিন্তু ওই পদ্ধতিটা সহজ না, একটু ভুল টুল হওয়ার পসিবিলিটি থাকে। মানে বাইনারি হয়ে না হয়ে যাওয়ার কি কোনো ফর্মুলা আছে কিনা? হ্যাঁ, ডেসিমালকে আপনি ওই যে 216কে 8 দিয়ে ভাগ করেন, এই যে এরকম দেখেন 216 এটাকে 8 দিয়ে ভাগ করেন, 8 দিয়ে ভাগ করে তারপরে করতে হয়, যদিও এই প্রসেসটা একটু জটিল। আপনি যদি এটাকে অক্টালে যেতে চান, বাইনারি থেকে আপনার ডেসিমাল থেকে যদি বাইনারি করতে চান 2 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করলে অক্টালে যাওয়া যাবে, 16 দিয়ে ভাগ করলে হেক্সাডেসিমালে যাওয়া যাবে। কিন্তু এই 8 দিয়ে ভাগ প্রসেসগুলোতে করলে আমরা 27 স্টুডেন্ট আসছে। লাইফে প্র্যাকটিস করতাম, এখন আর এগুলো করব না। এখন আমরা সরাসরি পাওয়ার টেবিল থেকে করব, যেটা খুব সহজ, এবং একটা টেবিল, পাওয়ার টেবিল যদি আপনি ক্যালকুলেশন করতে শিখেন তাহলে একটা টেবিল থেকেই সব ধরনের নাম্বার ক্যালকুলেশন করা যায়, এটা হলো সুবিধা। এখন আমরা অক্টাল, বাইনারি, ডেসিমাল এই যে তিনটা ক্যালকুলেশন করলাম, আরেকটা বাকি আছে আমাদের হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালটাকে আমরা এখন একটু ক্যালকুলেশন করব। আমাদের আরেকটা টাস্ক বাকি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা আবার একটু এখানে ব্যাক করি। দেখেন অক্টালে আমরা যে ক্যালকুলেশন গুলো এখান থেকে দেখবো, চারটা ক্যালকুলেশন, প্রত্যেকটা ফরম্যাট চারটা করে এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে এই প্রেজেন্টেশনটা। চারটা অক্টাল নাম্বারকে বাইনারি করে দেওয়া আছে, চারটা বাইনারি নাম্বারকে অক্টাল করে দেওয়া আছে। দেন এখানে একটা ক্যালকুলেশন আছে, আপনি অক্টাল নাম্বারকে বাইনারি করে সেখানে ডেসিমাল করবেন, অক্টাল থেকে বাইনারি করে ডেসিমাল, এরকমও চারটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, যেগুলো অলরেডি আমরা প্র্যাকটিস করেছি। এখন আমরা প্র্যাকটিস করব হেক্সাডেসিমাল। আমরা একটু আগে যখন অক্টাল প্র্যাকটিস করলাম তখন অক্টালের সাথে বাইনারির রিলেশন ছিল 3 বিটের, হেক্সাডেসিমালের সাথে বাইনারি রিলেশন হচ্ছে 4 বিটের। এখন আমাদেরকে কনভার্ট করতে হবে 4 বিটেড বাইনারিতে, আগে ছিল 3 বিটেড বাইনারি। 1 হেক্সাডেসিমাল বিট ইকুয়াল টু 4 বাইনারি বিট, চারটা বাইনারি বিট মিলে একটা হেক্সাডেসিমাল ডিজিট হবে, হেক্সাডেসিমাল বিট হবে। আমরা একটু আগে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 মানে 1 2 4 পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম, এখন আরো এক ডিজিট বাড়বে, 2 টু দি পাওয়ার 3 মানে 8 পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে। একটু আগে 4 2 1 ছিল, এখন তার সাথে 8 মিলে 8 4 2 1, এই চারটা ডিজিট দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা হেক্সাডেসিমালে 0 থেকে এফ পর্যন্ত ভ্যালুগুলো লিখি, 0 থেকে 9, তারপরে এ বি সি ডি ই এফ, এই ভ্যালুগুলোর ইকুইভ্যালেন্ট বাইনারি কি হয়, প্রত্যেকটা ডিজিটের জন্য ইকুইভ্যালেন্ট বাইনারি কি হয়, আমরা আগে এই ক্যালকুলেশনটা দেখি, তারপরে সংখ্যার ক্যালকুলেশন। আমরা এটাকে একটু বাম দিকে সরাই, দেখেন এইখানে আমরা লিখবো আমাদের যে সংখ্যাগুলো আছে, সিরিজটা হলো 8 4 2 1, এই চারটা ডিজিট আমি ডান পাশে উপরের দিকে লিখলাম, কারণ অনেকগুলো সংখ্যা তো জায়গা লাগবে অনেক। তো এখানে যদি 0 হয়, 0 হলে এইগুলো কোনোটাই লাগে না, হেক্সাডেসিমালে 0 হলে এগুলো সব 0। হেক্সাডেসিমাল যদি 1 হয় তাহলে 8 লাগে না, 4 লাগে না, 2 লাগে না, 1 লাগে। তারপরে যদি 2 হয়, হেক্সাডেসিমালে যদি 2 হয়, 2 মানে হচ্ছে 8 লাগে না, 4 লাগে না, এটা লাগে, এটা লাগে না। এরপর যদি 3 হয় তাহলে 0 0 1 1। তারপরে যদি 4 হয় 0 1 0 0, 4 এর বাইনারি হচ্ছে এটা। হেক্সাডেসিমালে 5 মানে হচ্ছে 0 1 0 1। তারপরে 6, হেক্সাডেসিমাল 6 মানে হচ্ছে এটা 0, 4 লাগে, 2 লাগে, এটা লাগে না। এরপরে 7 মানে হচ্ছে 0 4 2 6 1 7। 8 মানে হচ্ছে এটাই লাগবে, প্রথমটা 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না, এগুলো 0। তারপর হচ্ছে 9 মানে 8 লাগবে, 4 2 লাগবে না, 1 লাগবে। এরপরে হলো 10 এর পরিবর্তে আমাদের হেক্সাডেসিমালে লিখতে হয় হলো এ, কাজে আমরা এখানে লিখবো একটা এ, কিন্তু ওর বাম পাশে লিখে রাখবো যেটা হলো 10। আমাদের মনে রাখার জন্য এটা লিখে রাখবো, যাতে আমরা এ দেখলে বুঝতে পারি এ মানে 10।
10 মানে আমাদের এই সিরিজ থেকে যোগ করতে হবে 8, 4 লাগবে না, 2, 1 লাগবে না, 1010 এটা হচ্ছে এ। এ মানে হলো 10, তাহলে এ থাকলে আমরা লিখবো 1010। এরপরে হচ্ছে বি, বি মানে 11, 11 মানে হচ্ছে 8 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, 8 2 10 1 11। এরপরে সি, সি মানে হচ্ছে 12, 12 হলে 8 4 12 এই দুইটা লাগবে না, সি। এরপরে ডি, ডি মানে হচ্ছে 13, 13 যদি হয় তাহলে 8 লাগবে, 4 লাগবে, এটা লাগবে না, এটা 1, 8 4 12 1 13। এরপরে ই, ই মানে হচ্ছে 14, 14, 14 যদি হয় তাহলে 8 4 12 আর 2 14, এটা লাগে না। এরপরে এফ, এফ মানে হলো 15, 15 যদি হয় 8 4 12 আর 2 14, 1 15, সবগুলো 1। তাহলে আমরা 8 4 2 1 এই সিরিজ থেকে 0 থেকে এফ পর্যন্ত আমাদের যে 16টা হেক্সাডেসিমাল ডিজিট আছে, এই 16টা হেক্সাডেসিমাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি আমরা লিখলাম। 16টা হেক্সাডেসিমাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি আমরা লিখে ফেললাম এখানে। এখন এগুলো তো সিঙ্গেল ডিজিটের বাইনারি। এবার যদি আমি সংখ্যা হিসেবে কম্পেয়ার করতে চাই, সে আমি এরকম একটা সংখ্যা লিখলাম 9 6, এটা এটা আছে হলো হেক্সাডেসিমাল। এই 9 6 হেক্সাডেসিমালে আছে মানে 16। তাহলে এই 9 মানে 1 0 0 1 আর 6 মানে হচ্ছে 0 1 1 0। এই 0 কিন্তু দিতে হবে কারণ এটা মাঝখানে। এটা হলো 9 6 এর বাইনারি। প্রত্যেকটা ডিজিটের ইকুইভ্যালেন্ট 4 ডিজিটের বাইনারি লিখতে হবে। আমরা অক্টাল থেকে যখন লিখতাম প্রত্যেকটা ডিজিটের ইকুইভ্যালেন্ট 3 ডিজিটের বাইনারি লিখতাম, এখন 4 ডিজিটের বাইনারি লিখতাম প্রত্যেকটা। তারপরে আমরা যদি এখানে 8 2 এটা লিখি, এটা 16, 8 মানে হলো 1 0 0 0, 2 মানে 0 0 1 0, ব্যাস এটাই হচ্ছে 8 2 এর বাইনারি। তারপর যদি আমরা লিখি B5, এটা হেক্সাডেসিমালে আছে, তাহলে এই বি এর বাইনারিটা আগে লিখতে হবে। বি মানে হচ্ছে 11, তাহলে 8 লাগবে, 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে, 8 10 11 এটা। আর 5 মানে হচ্ছে 8 লাগবে না, 4 আর 1 লাগবে, এটা হচ্ছে 5। এটা হলো বাইনারি। তারপরে হচ্ছে সে 6A, এটা হেক্সাডেসিমাল আছে। 6 মানে হচ্ছে 0 1 1 0, এটা হলো 6। আর এ মানে হচ্ছে 1 0 1 0, এটা হলো 6A এর বাইনারি। তারপরে হচ্ছে এরকম হতে পারে T7, এটা হেক্সাডেসিমাল। D7 মানে ডি হলো 13, 13 মানে 8 4 12 1 13, আর 7 মানে 0 1 1 1, এটা হচ্ছে 7। D7 এর বাইনারি হলো এটা। তারপর হতে পারে ডিসি, এটা ডিসি হলে 8 4 12 1 13, সি মানে 12 8 4 0 0, এটা হচ্ছে ডিসি এর বাইনারি। তারপর হতে পারে F9, এটা হেক্সাডেসিমাল। F মানে 1 1 1 1, 9 মানে 1 0 0 1, এটা হচ্ছে F9 এর বাইনারি। এরকম এরকম যে ইচ্ছা আপনি লিখতে পারেন। সি C7 হতে পারে হেক্সা। সি মানে হচ্ছে 12 8 4 0 0, 7 মানে 0 1 1 1, এটা হলো C7 এর বাইনারি। বলেন এবার সবাই ক্লিয়ার কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? ই বি হেক্সা। ই মানে 14, 8 4 12 আর 2 14, এটা 0। বি মানে হলো 8 10 11, এটা হলো বাইনারি। বলেন কয়টা করলাম? 3 6 9টা। সবাই ক্লিয়ার? আমরা হেক্সা থেকে বাইনারি করলাম, এবার হচ্ছে বাইনারি থেকে হেক্সা। এগুলো মুছে দিই সব। এতক্ষণ আমরা হেক্সাডেসিমালের একটা ডিজিট ভেঙে 4টা বাইনারি লিখতাম, এখন 4টা বাইনারিকে কম্বাইন করে একটা হেক্সা বানাইতে হবে, জাস্ট উল্টা কাজ, আর কিছুই না। এরকম 1 0 1 1 0 0 1 1, এইটা যখন একটা বাইনারি সংখ্যা হবে এটা, তখন এটাকে হেক্সা করতে হলে এই 4 ডিজিট আর এই 4 ডিজিট, এই 4 ডিজিট মানে 0 0 1 1, 2 আর 1 আছে 3, এটা। আর এই 4 ডিজিট মানে 8 2 10 1 11, 11 যখন হবে তখন 11 লেখা যাবে না, 11
ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে বি, কাজে এটা লিখতে হবে B3, এটা হলো হেক্সা। এরকম 11000101, এটা হলো বাইনারি। তাহলে এই 4 ডিজিট আর এই 4 ডিজিট, এই 4 ডিজিট, ডানের 4 ডিজিট মানে হলো একটা 5, আর বামের 4 ডিজিট মানে 8 4 12, 12 না লিখে লিখতে হবে সি। 12 লিখা যাবে না, লিখতে হবে সি হিসেবে 12 আসবে, আমাদের লিখতে হবে সি। তারপরে এরকম 10011010, এটা বাইনারি। এই চারটা, এই চারটা, এই চারটা 8 2 10, 10 মানে হচ্ছে এ, আর এই চারটা হচ্ছে 9 9A, এটা হলো হেক্সা। 11100111, এইটা, এই চারটা, এই চারটা, এই চারটা মানে হলো একটা 7, আর এই চারটা মানে 8 4 12 2 14 মানে হলো একটা E7 হেক্সা। 10001101 বাইনারি। এই চারটা, এই চারটা 8 4 12 1 13, 13 মানে আমাদের লিখতে হবে একটা ডি, আর এটা হলো 8D, এই হচ্ছে হেক্সা। 10101111, এটা যদি হয় বাইনারি, তাহলে এই চারটা মানে হলো একটা এফ, আর বামের চারটা এফ, এটা হলো হেক্সা। বলেন সব ফরম্যাটের প্র্যাকটিস কমপ্লিট। এখন সবাই ক্লিয়ার কিনা, আর কোনোটা দেখাইতে হবে কিনা? না, সুন্দর বুঝছি দাদা, থ্যাংক ইউ। ওকে, ফাইন, ওয়েলকাম। এখন পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন দাদা, আসে এরকম কিছু দেখো। হ্যাঁ বলেন। একটু আলাদা একটা প্রশ্ন করি, ম্যাক অ্যাড্রেস গুলো তাইলে কি আমরা বলবো এটা হেক্সাডেসিমেল কোডে থাকে? হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা থাকে, আইপি ফরম্যাটে অ্যাড্রেস ডেসিমাল ফরম্যাটে। বুঝি নাই দাদা, ডেসিমেল ফরম্যাটে কোনটা থাকে? আইপি অ্যাড্রেস। ও, আইপি অ্যাড্রেস। আবার IPv6 অ্যাড্রেস হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে। ম্যাক অ্যাড্রেস এবং IPv6 অ্যাড্রেস, এই দুইটা হলো হেক্সাডেসিমাল। বুঝতে ঠিক আছে, পারছি, ঠিক আছে, আর ঠিক। আপনি যখন IPv4 লিখবেন তখন এটা ডেসিমাল। তখন এটা ডেসিমেল, জি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক তখন আছে, ডেসিমাল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাসে আইপি অ্যাড্রেস পড়তে পারবো না মেবি, তারপরের ক্লাসে আইপি অ্যাড্রেস পড়বো, তখন আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস সম্পর্কে এই জিনিসগুলো জেনে নিব, যে কোন অ্যাড্রেস কোন নাম্বার সিস্টেমে লেখা হয়। ঠিক আছে, এটা জেনে নিব। আচ্ছা, এখন দেখেন আমরা একটা নাম্বার এখানে নিই, সেটা হচ্ছে 204। এটা একটা ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাটাকে যদি আমরা বাইনারি করতে চাই, তাহলে 128 লাগে, 64 লাগে, 32 লাগে না। 128 আর 64 192, 32 দিলে 224 হয়, দেওয়া যাচ্ছে না। 192 আর 16 দিলে 208 হয়, 16 দেওয়া যাচ্ছে না। 192 এর সাথে 8 দিলে 200 হয়, 4 দিলে 204 হয়, বাকিগুলো লাগে না। খুব সহজ হয়ে গেল ক্যালকুলেশনটা। এটা হলো বাইনারি। এটাকে যদি আমরা অক্টাল করতে চাই, তাহলে এই 3 ডিজিট মিলে একটা হবে, পরের 3 ডিজিট মিলে আরো একটা হবে, তারপরের 3 ডিজিট মিলে আরো একটা হবে। এই 3 ডিজিট 100 মানে হলো একটা 4, তারপরে মাঝেরটা 001 মানে হলো একটা 1, বামেরটা 011 মানে হলো একটা 3, তাহলে 314, এটা হলো অক্টাল। অক্টাল ফরম্যাটে এরকম হলো। এবার আমরা এই বারটা তুলে দেই, এটা তুলে দেই, এটাও তুলে দিই, দিয়ে এই ক্যালকুলেশনটাই আমরা আবার করব হচ্ছে 4 ডিজিট করে, এই চারটা, এই চারটা, এই চারটা 8 4 12, 12 মানে হচ্ছে ABC, তাহলে এটা হলো একটা সি, এটা হলো একটা সি, এটা হলো হেক্সা। 204 কে আমরা বাইনারি করলাম, তারপরে অক্টাল করলাম, তারপরে হেক্সাডেসিমাল করলাম, এই ক্যালকুলেশন হলো। 204 ছিল ডেসিমালে। এবার যদি এরকম হয় 265, এটা একটা অক্টাল সংখ্যা। এই 2 মানে হচ্ছে 010, এটাকে বাইনারি করতে। 6 মানে 110, আর 5 মানে 101। আমরা জাস্ট প্রত্যেকটা ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি করলাম, এটা হলো টোটাল বাইনারি। এখন যদি এটাকে ডেসিমাল করতে চাই, এটা 1 2 4 8 16 32 64 128, 128
64 নাই 32, 160, তার সাথে 16 যোগ করলে হলো 176, 76-এর সাথে এখানে 4 1 5, 176 আর 5 হলো 181, 181 হলো ডেসিমাল। আর থাকলো হেক্সা। হেক্সা হলো এই চারটা এবং এই চারটা। এখন এই চারটা মানে হলো একটা 5, আর এইটা হলো 8 10 11, 11 মানে হচ্ছে একটা বি, 10 মানে এ, 11 মানে বি, তাহলে এটা হচ্ছে B5 হলো হেক্সাডেসিমাল। একটা ডেসিমালকে বাকি 3 ফরম্যাটে কনভার্ট করলাম, একটা অক্টালকে বাকি 3 ফরম্যাটেই কনভার্ট করলাম। আরেকটা নাম্বার আমরা নিই, সে E8, এরকম একটা নাম্বার যেটা আছে হেক্সাডেসিমাল ফরম্যাটে। ই মানে হচ্ছে 8 4 12 2 14, এটা লাগে না। 8 মানে 1000, এটা হলো E8 এর বাইনারি। এবার আমরা যদি এটাকে ডেসিমাল করি তাহলে এটা হচ্ছে 224, আর 16 নাই 8, 24 আর 8 হলো এটা 232, 232, এটা হলো ডেসিমাল। এবার যদি আমরা এটাকে অক্টাল করতে চাই, এই তিনটা এই তিনটা এই তিনটা, এই তিনটা মানে একটা 0, তারপর একটা হলো 4 1 5, তারপরটা হলো 2 1 3, তাহলে 350 হচ্ছে এটা অক্টাল। দেখেন আমরা একটা হেক্সাডেসিমালকে বাইনারি সেখান থেকে অক্টাল করলাম। এখন দেখেন যে কোনো নাম্বার আমরা যদি আগে বাইনারি করি, প্রথম বাইনারি করার পরে একে বাকি দুটার যে কোনো ফরম্যাটে নেওয়া সহজ। কাজেই আপনার নাম্বারটা যে ফরম্যাটেই দেওয়া থাকুক না কেন, আপনি তাকে প্রথমে বাইনারি করবেন, বাইনারি করার পরে বাকি দুই ফরম্যাটে কনভার্ট করবেন। আমরা যদি আবার একটু পাওয়ার পয়েন্টে ব্যাক করি তাহলে আরেকটু জিনিস দেখবো। এই জায়গাতে কারো কোনো ক্লিয়ার মানে কোনো প্রশ্ন আছে কিনা, সবার ক্লিয়ার কিনা এটা একটু বলুন। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমরা একটু ব্যাক করি। হেক্সাডেসিমাল আমরা দেখলাম, হেক্সাডেসিমালেও 4টা নাম্বার বাইনারি করা আছে, বাইনারি থেকে হেক্সা করা আছে। এবার এখানে একটা ছবি আছে, দেখেন এই ছবি আমাদেরকে বলেছে নাম্বার যদি বাইনারিতে থাকে তাহলে আমরা সরাসরি একে যে কোনো ফরম্যাটে নিতে পারি, যদি বাইনারি না থেকে অন্য যে কোনো ফরম্যাটে থাকে প্রথমে এটাকে বাইনারি করতে হবে, তারপরে বাকি দুটা। এই সিস্টেমটা আমরা ফলো করব সবসময়। এইভাবে এখানে দেখেন একটা বাইনারি নাম্বারকে বাকি 3টা করা আছে, একটা অক্টাল নাম্বারকে বাকি 3টা করা আছে, ডেসিমাল হেক্সাডেসিমালকেও বাকি 3টা করে করা আছে। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে। প্রশ্নগুলো এরকম হবে, আমাদেরকে বলবে যে একটা কোশ্চেন, এটা হলো কোশ্চেন, এইটাতে একটা নাম্বার আমাদের দেয়া থাকলো সে ডেসিমাল। এখন আপনাকে এ তে একটা বাইনারি দেয়া থাকবে, বি তে আপনার আরো একটা বাইনারি দেয়া থাকবে, সি তে একটা অক্টাল দেয়া থাকবে, ডি তে আরো একটা অক্টাল, তারপরে ই তে একটা হেক্সা, এফ এ আরো একটা হেক্সা, এরকম 6টা থাকতে পারে। এই 6টার মধ্যে যেটা যেটা এই ডেসিমাল নাম্বারের সাথে মিলবে আমরা ওইটা কারেক্ট অ্যান্সার করবো। সেক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম 3টা কারেক্ট অ্যান্সার হতে পারে, 2টাও হইতে পারে। এমন হইতে পারে যে এই বাইনারিটার সাথে মিললো, এই হেক্সাটার সাথে মিললো, কোনো অক্টালের সাথে মিললো না, আমরা অ্যান্সার দিব না। যে কয়টা মিলবে আমরা সেই কয়টা অ্যান্সার দিব। নাম্বারটা একটা ফরম্যাটে থাকলো, একে বাকি 3 ফরম্যাটে এভাবে কনভার্ট করতে বলতে পারে। এটা হতে পারে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হতে পারে যে আপনাকে এতে বললো এটা একটা বাইনারি ফরম্যাট, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা ডেসিমাল, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা অক্টাল, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা হেক্সাডেসিমাল, মানে এরকম 4টাই দিল ভ্যালু। এখন এই 4টাই যদি মিলে যায়, সমান যদি হয়, এই বাইনারির সাথে এই ডেসিমাল যদি মিলে, অক্টাল যদি মিলে, হেক্সা যদি মিলে, এটাকে আমরা কারেক্ট অ্যান্সার বলবো। এরকম বি সি ডি ই এরকম 4-5টা অপশন থাকবে। এগুলোর মধ্যে সাধারণত একটাই অ্যান্সার থাকে, একের বেশি থাকে না, কারণ এটাতে ক্যালকুলেশন অনেক বেশি। যেটা কারেক্ট অ্যান্সার হবে, যেটা সবগুলো ফরম্যাটেই মিলবে, সেটাকে আমরা কারেক্ট অ্যান্সার বলবো। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকবে। আমরা এটাকে একটু ক্লোজ করি, করে পরের স্লাইডে যাই। দেখেন এখানে একটা হোমওয়ার্ক দেয়া আছে, আগের একটা স্লাইডে হোমওয়ার্ক দেয়া আছে, 2টা বাইনারি নাম্বারকে ডেসিমাল করতে বলা ছিল, 2টা ডেসিমাল নাম্বারকে বাইনারি করতে বলা ছিল। এখন এইখানে দেখেন 8টা ক্যালকুলেশন দেয়া আছে। এই 8টা ক্যালকুলেশনের মধ্যে একটা ক্যালকুলেশন বাইনারিতে দেয়া আছে, এই বাইনারির ইকুইভ্যালেন্ট ডেসিমাল কি হয় বের করবেন, ইকুইভ্যালেন্ট অক্টাল কি হয় বের করবেন,
ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল কিভাবে বের করবেন, সবগুলো এক লাইনেই করবেন। এরকম 8 লাইনে 8টা ক্যালকুলেশন কমপ্লিট করতে হবে। আর আগের একটা স্লাইডে আরো 2টা হোমওয়ার্ক দেওয়া আছে, টোটাল 12টা হোমওয়ার্ক থাকবে। টোটাল 12টার মধ্যে ক্যালকুলেশন কিন্তু অনেক। আপনার এখানে প্রত্যেকটা ক্যালকুলেশন প্রত্যেকটা 3টা করে কনভার্ট করতে হবে। এক পেজে করবেন খাতায়, এরকম ভাবে 1 2 3 করে 8টা ক্যালকুলেশন এক পেজেই করবেন, করে মোবাইল দিয়ে ছবি তুলবেন। আর এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একদম ফার্স্ট পেজে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে ইমেল করে দিবেন। এটা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে টাইপ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনি জাস্ট মোবাইল খাতায় লিখবেন, লিখে মোবাইল দিয়ে ছবি তুলে আমাকে পাঠাবেন। এটা হোমওয়ার্ক থাকলো, আগামী ক্লাসের আগেই এটা আমাকে পাঠাবেন। এবার বলেন এগুলো সব ক্লিয়ার কিনা? জি স্যার। জি দাদা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী জিনিস পড়াশোনার মধ্যে যাই। আচ্ছা, আমাদের নাম্বার সিস্টেম তাহলে কমপ্লিট হলো। নাম্বার সিস্টেম আমাদের আগামী ক্লাসে দরকার হতে পারে যদি আমরা প্রথম অংশ শেষ করে ফেলতে পারি দ্রুত। কাজে আগামী ক্লাসের আগেই প্র্যাকটিস করবেন। এটা আমাদের দরকার হবে মেইনলি আইপি অ্যাড্রেসের ক্লাসে। আমরা আগামী দিন আইপি অ্যাড্রেসের ক্লাস পর্যন্ত যেতে পারবো কিনা এখন বলা যাচ্ছে না। এখন যেমন আমাদের এটা কমপ্লিট হলো, আমরা আরেকটা স্লাইড থেকে আরেকটা জিনিস করবো। এই স্লাইডে এটা এখানেই শেষ। এবার আমরা এই স্লাইড থেকে একটা জিনিস একটু ব্যাক করে দেখে আসি, তারপরে নতুন প্রেজেন্টেশনটাতে যাই। আমরা গতদিন যে প্রেজেন্টেশনটা করতেছিলাম এটা সেই একই জিনিস। এটা লাস্ট পেজটা, গতদিনের লাস্ট অংশটা আমরা একবার দেখব। এখানে বলা ছিল রাউটার কি জিনিস, এই সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া ছিল। রাউটারস আর ইউজড টু কানেক্ট মাল্টিপল নেটওয়ার্কস। রাউটার ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করার কাজে ব্যবহার হয়। রাউটার ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই সিসকো ইন 1984। রাউটার হচ্ছে সিসকো তৈরি করেছিল প্রথম 1984-এ। এখনকার যুগে জুনিপার, মাইক্রোটেক, ওয়াই এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে রাউটার তৈরি করে। মেইন পয়েন্ট হচ্ছে এটা, রাউটারের কাজ কি। রাউটার প্রথম লাইনটাতে বলেছি নেটওয়ার্ক কানেক্ট করে। রাউটার সেপারেটস দ্য ব্রডকাস্ট ডোমেইন, ফাইন্ডস দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন, ফরওয়ার্ডস প্যাকেটস, ফিল্টার্স দ্য প্যাকেটস। এইগুলো হচ্ছে রাউটারের কাজ। আমরা আজকে আবার এই রাউটার নিয়ে আরো কিছু পড়াশোনা করবো। রাউটার সম্পর্কে আরেকটু ডিটেইলস আমাদের জানতে হবে। আরেকটু ডিটেইলস জানার জন্য আমরা এই প্রেজেন্টেশনটাতে যাব। এখানে শুরুতেই রাউটার সম্পর্কে বলেছে, রাউটার কি জিনিস। এ রাউটার ইজ এ ডিভাইস দ্যাট ফরওয়ার্ডস ডাটা প্যাকেটস অ্যামং নেটওয়ার্কস। মানে রাউটার এরকম একটা ডিভাইস যে কিনা ডাটা প্যাকেট একটা নেটওয়ার্ক থেকে অন্য আরেকটা নেটওয়ার্কে পাঠায়। এটা হচ্ছে রাউটারের কাজ। এ রাউটার ইজ কানেক্টেড টু অ্যাট লিস্ট 2 নেটওয়ার্কস। রাউটার আমরা কখন ব্যবহার করব? এইটা আর এটা যদি একই নেটওয়ার্ক হয় তাহলে আমাদের রাউটার দরকার নেই। আমরা রাউটার ব্যবহার করব কখন? যখন ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক হবে। রাউটার কানেক্টেড হবে কোথায়? যখন আমাদের কমপক্ষে 2টা নেটওয়ার্ক আছে, কমনলি 2 ল্যান্স, এরকম 2টা ল্যান, তখন আমাদের রাউটার দরকার। অর ওয়ান এর সাথে কানেক্ট করতে হলে রাউটার দরকার। অর এ ল্যান অ্যান্ড ইটস আইএসপি নেটওয়ার্ক, একটা ল্যান এবং তার আইএসপি নেটওয়ার্ক, সেই ক্ষেত্রে আমরা রাউটার ব্যবহার করব। যেমন এটা একটা ল্যান, এটার সাথে একটা আইএসপি কানেক্ট করতে হবে, তাহলে আইএসপি নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক কানেক্ট করার জন্য মাঝে একটা রাউটার দরকার হবে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক হইলেই তাদের ক্লায়েন্টদের মধ্যে কানেক্টিভিটি করতে রাউটার দরকার হবে। রাউটারস আর লোকেটেড এট গেটওয়েজ। রাউটারগুলোর অবস্থান হলো গেটওয়ে। আমরা যে গেটওয়ে বলি, এই গেটওয়ে হচ্ছে মূলত আমাদের একটা রাউটার। দ্য প্লেস হোয়ার 2 or more নেটওয়ার্কস কানেক্ট। 2 বা ততোধিক নেটওয়ার্ক যেখানে কানেক্ট হবে সেই জায়গাটাকেই আমরা রাউটারের অবস্থান বলবো। 2 বা ততোধিক নেটওয়ার্ক যেখানে অ্যাড হবে সেখানে আমাদের রাউটার দরকার। এরপরে স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ওই যে এর আগের যে স্লাইড ছিল রাউটারের একটা, হ্যাঁ ওখানে ওখানে বলছে না যে রাউটার সেপারেটস ব্রডকাস্ট ডোমেইন। তো স্যার এখন ব্রডকাস্ট ডোমেইনটা একটু শর্টে বলবেন, মানে কি বুঝাইছে শর্ট? আচ্ছা, ব্রডকাস্ট হচ্ছে আমাদের একটা কম্পিউটার, এই কম্পিউটার যদি এরকম কোন একটা সিগন্যাল জেনারেট করে যে সিগন্যালটা এই নেটওয়ার্কে যারা আছে তাদের সবার কাছে যাবে। ও ব্রডকাস্ট আচ্ছা আচ্ছা সিগন্যাল মানে এরকম একটা সিগন্যাল যেটা নেটওয়ার্কে যারা আছে তাদের সবার কাছে যাবে। আমরা যদি একটু একটা জিনিস দেখি, ধরেন এই ড্রয়িংটা মুছে দিই। আমাদের একটা সুইচ, এই সুইচের সাথে 4-5টা কম্পিউটার কানেক্টেড আছে।
এর সাথে এইদিকে আরো একটা সুইচ কানেক্টেড, এটা এইখানে আরো 4-5টা কম্পিউটার কানেক্টেড আছে। এর সাথে এইদিকে আরো একটা সুইচ, এর সাথেও 4-5টা কম্পিউটার কানেক্টেড আছে। এখন এই সুইচটা একটা রাউটারের সাথে কানেক্টেড আছে, এই রাউটার অন্য আর একটা রাউটারের সাথে কানেক্টেড আছে, ওর সাথেও এইদিকে একটা সুইচ দিয়ে এইদিকে একটা ল্যান আছে, এখান থেকে আরো একটা সুইচ কানেকশন দিয়ে আরো কিছু কম্পিউটার কানেক্টেড আছে। এইগুলো হচ্ছে ল্যান। তাহলে এইদিকে এইটুকু একটা ল্যান, এইদিকে এইটুকু একটা ল্যান, এই দুইটা ল্যান দুইটা রাউটারের সাথে কানেক্টেড, আবার রাউটার দুইটা কানেক্টেড। সেক্ষেত্রে ব্রডকাস্ট ডোমেইন সেপারেট করার ইস্যুটা হচ্ছে আমাদের এখানে যদি কোনো একটা কম্পিউটার একটা ব্রডকাস্ট সিগন্যাল জেনারেট করে, সে এটাই জেনারেট করলো। ব্রডকাস্টের সিগন্যালের কাজ হচ্ছে নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে তাদের সবার কাছে যাবে। তাহলে এই সিগন্যালটা এদিক দিয়ে ওর কাছে আসবে, এই সিগন্যালটা এদিক দিয়ে ওর কাছে আসবে, এখান থেকে সিগন্যালটা বের হয়ে এই সুইচে যাবে, এই সুইচে গিয়ে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এই দিক দিয়ে রাউটারের কাছে যাবে, আবার এইখান থেকে আরেকটা সিগন্যাল এখানে চলে যাবে, ওর কাছে চলে যাবে, ওর কাছে চলে যাবে, সবার কাছে চলে যাবে। যখন এইরকম একটা সিগন্যাল রাউটারের কাছে আসলো, রাউটার এই সিগন্যালটা তো এইদিকে যেতে চাইবে, রাউটার এটাকে আর ওইদিকে যেতে দিবে না, একে এইখানেই থামিয়ে দিবে। এই ব্রডকাস্ট এইটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ রাখবে। এখানেও যদি কোনো ব্রডকাস্ট হয়, এই ব্রডকাস্টও এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা রাউটারের ভেতরেই ঢুকতে পারবে না, রাউটার তাকে ভেতরে ঢুকতে দিবে না, এখানে এসে থামিয়ে দিবে। তো ব্রডকাস্ট ডোমেইন সেপারেট করার মানে হচ্ছে এখানে যে একটা ব্রডকাস্ট ছিল একে ওইদিকে যেতে দিবে না, এখানে যে একটা ব্রডকাস্ট আছে একে ওইদিকে যেতে দিবে না, দুইটা ব্রডকাস্ট সে আলাদা রাখবে। একটা নেটওয়ার্কের ব্রডকাস্ট সিগন্যাল কখনোই রাউটার অন্য আরেকটা নেটওয়ার্কে যেতে দিবে না। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রাউটার সেপারেটস দা ব্রডকাস্ট ডোমেইন। বলেন ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। তারপরে স্যার রাউটারের যে আরেকটা স্লাইড দেখাইলেন, ওইখানে স্যার গেটওয়ে এর কথা বলতেছিলেন, ওইটা কি গেটওয়েটা মানে গেটওয়ে ইয়াটা কি? হচ্ছে আপনার নেটওয়ার্ক থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। যেমন ও আচ্ছা আচ্ছা। আপনি যদি এই নেটওয়ার্ক থেকে বের হতে চান, এই নেটওয়ার্ক থেকে বের হতে হলে এই সুইচের কোনো দিক দিয়ে নেটওয়ার্কের বাইরে যাওয়ার সুযোগ নেই, এই সুইচ থেকে এই পথে যাওয়ার সুযোগ আছে, এই পথে রাউটার হলে অন্য আরেকটা নেটওয়ার্কে যাওয়া পসিবল। তাহলে এই যে একটা নেটওয়ার্ক এই রাউটারের হয়ে অন্য নেটওয়ার্কে যেতে পারে, কাজে এই নেটওয়ার্কটা রাউটারের যে জায়গাতে কানেক্টেড ওই জায়গাটা হচ্ছে এই ল্যানের জন্য গেটওয়ে। এই ল্যান থেকে বের হলে গেট হচ্ছে এটা, ও আচ্ছা ল্যান আচ্ছা। থেকে বের হলে গেট হচ্ছে এটা। ঠিক আছে, জি একটা জি ল্যান রাউটারের যে পোর্টে কানেক্টেড থাকে ওই পোর্টটাই হচ্ছে ল্যানের জন্য গেটওয়ে। আচ্ছা আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আবার একটু পাওয়ার পয়েন্ট স্যার প্রেজেন্টেশন আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার আমরা যখন এই রাউটার যেহেতু অ্যাড করতেছি ল্যানের মাঝে, দুই ল্যানের মাঝে, এটা তো এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা যখন আমরা পাঠাই কথার কথা, তখন তো স্যার আমাদেরকে ডাটাটা ব্রডকাস্ট করতে হলে তো অন্য নেটওয়ার্কের মাধ্যমে মানে দিতে হয়, রাউটারকে বুঝাইতে হয় যে আমি অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে যাচ্ছি, তখন তো স্যার ব্রডকাস্ট তো ওই অন্য নেটওয়ার্কেও করতে হবে, না না, যেহেতু আমি তখন ডাটাটা অন্য নেটওয়ার্কে ব্রডকাস্ট হয় পাঠাচ্ছি। না, তখন ব্রডকাস্ট হয় না, তখন ইউনিকাস্ট হয়। ও না আচ্ছা না আচ্ছা, Unicast হয় না। ওটা ইউনিকাস্ট হয়। স্পেসিফিক একটা আইপি অ্যাড্রেসের কাছে যাবে, সবার কাছে যাবে না। আমরা যখন এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠাই, ধরেন আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে একটা মেসেজ পাঠাতে চাই, তখন এই কম্পিউটারের আইপির কাছে আমরা মেসেজ পাঠাই, সেটা একটা মাত্র ডিভাইসের কাছে যাবে, এটা ওর কাছে ওর কাছে ওর কাছে এদের কারোর কাছে যাবে, ওর কাছে শুধু যাবে, কাজে সেটা ব্রডকাস্ট হবে না। ঠিক আছে, আমরা যখন yahoo.com google.com বা এরকম দূরের কোনো নেটওয়ার্কে কানেক্ট হতে চাই, ডিভাইসে কানেক্ট হতে চাই, স্পেসিফিক ভাবে একটা আইপি অ্যাড্রেসকে আমরা হিট করি, কাজে ওই সিগন্যালটা শুধু একটা আইপি অ্যাড্রেসের জন্যই তৈরি হয়, একটা ডিভাইসের কাছেই যায়, কাজে ওইটা ব্রডকাস্ট সিগন্যাল না, স্যার ওইটা তাহলে ইউনিকাস্ট, তাই তো? ওইটা ইউনিকাস্ট। হ্যাঁ, সেপারেট কোনো একটা মানে ইন্ডিভিজুয়াল কোনো আইপি অ্যাড্রেসের কাছে কোনো ডাটা সেন্ড করাটাকে আসলে ইউনিকাস্ট বলা হয়, যেটাকে আমি পাঠাইতে চাচ্ছি। বুঝতে পারি না, একটু একটু কাছে আসুন। খাওয়া দাওয়া দেবে আমাকে একা একা, তাও 10টার সময়। প্লিজ মাইক্রোফোন অফ করে দেন, যারা পার্সোনাল কথা বলতেছেন মাইক্রোফোন অফ করে দেন। আমাকে একটু বিশাল মা বলেন। বলতেছে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার প্রশ্নটা আরেকবার বলেন, একটু মাইক্রোফোনের কাছে এসে। তাহলে মাল্টিকাস্টের ক্ষেত্রে কি তাইলে রাউটিং এর দরকার নেই? হ্যাঁ, মাল্টিকাস্টের ক্ষেত্রে রাউটিং দরকার হবে, মাল্টিকাস্টের ক্ষেত্রেও রাউটার একটা গ্রুপের কাছেও পাঠাতে পারে। ঠিক আছে, রাউটার একটা গ্রুপের কাছেও পাঠাতে পারে, একটা স্পেসিফিক ডিভাইসের কাছেও পাঠাতে পারে।
কিন্তু ব্রডকাস্টারকে সে ফরওয়ার্ড করবে না। যখন সবার জন্য আসবে এই ধরনের সিগন্যালকে সে ফরওয়ার্ড করবে। তার মানে ব্রডকাস্ট হচ্ছে দাদা আমার একটা নেটওয়ার্কে যতগুলা থাকবে তাদের সবার কাছে নোড সবার কাছে যাবে, কিন্তু রাউটার সেটারে অন্য নেটওয়ার্কে যাইতে দিবে না আর কি। অন্য নেটওয়ার্কে যেতে দিবে না। রাউটার সেটাকে অন্য নেটওয়ার্কে যেতে দিবে না। কিন্তু চাইলেও পারা যাবে না, মানে রাউটার যদি কনফিগারেশন করা হয় তাহলেও কি হবে না? তারপরেও ব্রডকাস্টকে রাউটার ফরওয়ার্ড করবে না, এটা রাউটারের করে না। ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। বুঝতে পারছি থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছি। এখানে আছে একটা রাউটারে কি কি হার্ডওয়্যার থাকে, ইন্টারনাল কি কি হার্ডওয়্যার থাকে, পরের স্লাইডে আছে একটা এক্সটার্নাল কি কি পোর্ট থাকে সেই জিনিসগুলো। একটা রাউটারে কি কি হার্ডওয়্যার থাকে, ইন্টারনাল হার্ডওয়্যার দেখেন। একটা রাউটার আর একটা কম্পিউটার অনেকটা সেম টাইপের ডিভাইস। আমাদের মোবাইল ফোন একটা রাউটার একটা কম্পিউটার অনেকটা সেম টাইপের ডিভাইস বেসড অন হার্ডওয়্যার। হার্ডওয়্যারের ভিত্তিতে অনেকটা সেম। যেমন একটা রাউটারের মধ্যে প্রসেসর থাকে, মাদারবোর্ড থাকে, র্যাম থাকে। আমাদের কম্পিউটারের মধ্যেও আছে এটা। আমাদের মোবাইল ফোনের মধ্যেও প্রসেসর, মাদারবোর্ড, র্যাম আছে। কিন্তু এই প্রসেসর, মাদারবোর্ড, র্যাম এইগুলোর নির্মাতা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে ফিজিক্যাল আর্কিটেকচার একরকম না, সাইজ একরকম না। প্রসেসর, আপনার কম্পিউটারের প্রসেসর আর মোবাইল ফোনের প্রসেসর দেখতে একরকম না, বাট কাজ একরকম। প্রসেসরের কাজ হচ্ছে একটা ডিভাইসের যাবতীয় সিগন্যাল, যাবতীয় কন্ট্রোলিং এগুলো প্রসেস করা, ইনপুট নেয়া, সিগন্যাল প্রসেস করা, আউটপুট দেয়া, এটা হলো প্রসেসরের কাজ। আমাদের রাউটারের প্রসেসরও ঠিক একই কাজ করবে। আমরা রাউটারকে যখন কনফিগারেশন করব তখন রাউটার এই ইনপুট গুলো নিবে, আমরা যে কনফিগারেশন ইনস্ট্রাকশন গুলো দিব এই ইনস্ট্রাকশন নিয়ে রাউটার সিগন্যালকে প্রসেস করবে। সিগন্যাল প্রসেস করবে মানে কি, এই একটা রাউটার, এটা আরো একটা রাউটারের সাথে কানেক্টেড, এইটা একটা আইএসপির সাথে কানেক্টেড, আইএসপি 1, এইদিকে সে আরো একটা আইএসপির সাথে কানেক্টেড, আইএসপি 2। এখন এই রাউটারকে আমরা কনফিগার করে রাখবো। আমরা কনফিগারেশন কমান্ড যেগুলো দিব এগুলোকে রাউটার ইনপুট হিসেবে নিবে। দেন এই দিক থেকে একটা সিগন্যাল রাউটারের কাছে আসলো, এই সিগন্যালটাকে সে প্রসেস করবে, হয় এইদিকে পাঠাবে না হয় এইদিকে পাঠাবে। এই কাজগুলো করে হচ্ছে প্রসেসর। প্রসেসরের কাজ হচ্ছে এইগুলো, যাবতীয় কন্ট্রোলিংটা তার হাতে, সিগন্যাল প্রসেসিংটা তার হাতে। দেন হচ্ছে র্যাম, একটা মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটা মেমোরি, এটাকে আমরা বলি টেম্পোরারি মেমোরি, প্রাইমারি মেমোরি এগুলো বলি। তো এই র্যাম হচ্ছে একটা মেমোরি। প্রসেসর, আমরা যে ইনপুট গুলো প্রসেসরকে দেই এগুলো নিয়ে সে র্যামের মধ্যে রাখে। আমরা জানি সব জায়গাতেই র্যামের এটাই কাজ, কম্পিউটারের র্যাম, মোবাইল ফোনের র্যাম, এগুলো কাজ হচ্ছে এই মেমোরিটাকে ইউজ করে প্রসেসর। প্রসেসরকে আমরা যে ইনপুট গুলো দিই এগুলো সে রিসিভ করে র্যামের মধ্যে নিয়ে রাখে। র্যাম হলো একটা টেম্পোরারি মেমোরি। মাদারবোর্ড হচ্ছে একটা ডিভাইসের সবচেয়ে বড় সার্কিট বোর্ড, যে সার্কিট বোর্ড ডিভাইসের বিভিন্ন হার্ডওয়্যার গুলোর মধ্যে ফিজিক্যাল কানেক্টিভিটি এস্টাবলিশ করে। যেমন আমরা প্রসেসরটাকে সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্ট করি, র্যামকে সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্ট করি। আমাদের কম্পিউটারের মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্পিকার, ল্যান্ড কার্ড, যত হার্ডওয়্যার আছে সব হার্ডওয়্যারকে আমরা সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্ট করি। ইভেন আমরা যে ইউএসবি ডিভাইস গুলো কানেক্ট করি এই ইউএসবি ডিভাইস গুলো সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয়। তাহলে মাদারবোর্ড হচ্ছে একটা ডিভাইসের সবচেয়ে বড় সার্কিট বোর্ড, যে সার্কিট বোর্ড এই ডিভাইসের সব হার্ডওয়্যার গুলোর মধ্যে একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করে। তো প্রসেসর, র্যাম এবং মাদারবোর্ড এই তিনটা হার্ডওয়্যার আছে। এরকম বহু ডিভাইস আছে, বহু ডিভাইসের মধ্যেই এই তিনটা হার্ডওয়্যার আছে। আমরা যে একটা এনভিআর ইউজ করি ওর মধ্যে প্রসেসর আছে, র্যাম আছে, মাদারবোর্ড আছে। আমরা যখন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওগুলোর মধ্যেও এরকম প্রসেসর, র্যাম, মাদারবোর্ড আছে। এরকম সব হার্ডওয়্যার, অনেক হার্ডওয়্যার এগুলোর মধ্যে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম আছে। এরপরে যে দুইটা হার্ডওয়্যার আছে এই দুইটা হার্ডওয়্যার একটা কম্পিউটার থেকে একটু আলাদা। যেমন পরের হার্ডওয়্যারটা নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সংক্ষেপে বলা হয় এনভিরাম। এই এনভিরাম হচ্ছে একটা হার্ডওয়্যার, যে হার্ডওয়্যারটা একটা রাউটারের সেকেন্ডারি মেমোরি। আমাদের কম্পিউটারে যেরকম হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি, রাউটারে এনভিরামকে বলা হয় সেকেন্ডারি মেমোরি। এই এনভিরাম হলো একটা পার্মানেন্ট মেমোরি, যেখানে আমরা রাউটারকে যে কনফিগারেশন কমান্ড গুলো দিলাম এগুলো থাকবে প্রথমে র্যামে। র্যাম থেকে যখন আমরা এটাকে সেভ করব তখন এর একটা কপি চলে যাবে এনভিরাম, এটা হলো পার্মানেন্ট মেমোরি। যেমন আমরা এটা মাইক্রোসফট মানে ওয়ান কাইন্ড ওয়ার্ডে, অফ রম আর কি, রম মনে বলা যায়। রম না, রম আবার অন্য জিনিস। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল টাইপ করি, ওয়ার্ডে টাইপ করলাম তখন এই টাইপটা হয় র্যামে। যখন আমরা এইটাকে সেভ করি তখন এটা একটা কপি চলে যায় হার্ড ডিস্ক, কম্পিউটারের ক্ষেত্রে। একই রকম ভাবে র্যাম
আমরা যখন রাউটারকে কনফিগারেশন কমান্ড গুলো দিব এগুলো চলে যাবে র্যামে। যখন এই কনফিগারেশন কমান্ডটা সেভ করব তখন এর একটা কপি চলে যাবে এনভিরামে। নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, নন ভোলাটাইল মানে ভুলে যায় না, মুছে যায় না, এই ধরনের একটা মেমোরি এনভিরাম। তাহলে র্যামের মধ্যে থাকে হলো টেম্পোরারি কন্টেন্ট গুলো, আমরা যে কনফিগারেশন কমান্ড গুলো দিব এগুলো সরাসরি যাবে র্যামে। দেন এটাকে যখন সেভ করব তখন র্যামে যা আছে তার টোটাল একটা কপি চলে যাবে এনভিরামে। র্যামের কন্টেন্ট গুলো টেম্পোরারি, এনভিরামের কন্টেন্ট গুলো পার্মানেন্ট। আরেকটা মেমোরি থাকে রাউটারে, যে মেমোরিটার নাম হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। এই ফ্ল্যাশ মেমোরিতে থাকে রাউটারের অপারেটিং সিস্টেম। সিসকো রাউটারের অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, সংক্ষেপে এটাকে বলা হয় আইওএস। আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম থাকে প্লাস সব ফাইল থাকে একটা হার্ডওয়্যারের মধ্যে, যে হার্ডওয়্যারের নাম হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এই হার্ড ডিস্ক ড্রাইভ রাউটারের দুই ভাগে বিভক্ত, একটা হলো এনভিরাম আর একটা হচ্ছে ফ্ল্যাশ। অপারেটিং সিস্টেম থাকে ফ্ল্যাশ মেমোরিতে আর কনফিগারেশন ফাইল থাকে এনভিরামে। তাতে সুবিধা হচ্ছে যে কোনো কারণে যদি অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে তাহলে রাউটারের কনফিগারেশনটা মুছে যায় না। যেমন একটা কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে তাহলে নতুন করে অপারেটিং সিস্টেম দেওয়ার পরে ওই কম্পিউটারে আবার আইপি অ্যাড্রেস দিতে হয়, সাবনেট মাস্ক দিতে হয়, হোস্ট নেম দিতে হয়, নেটওয়ার্ক কনফিগারেশন ফাইলটা নতুন করে আবার ইনপুট দিতে হয়। বাট রাউটারে এটা হবে না। রাউটারের অপারেটিং সিস্টেম যদি ক্র্যাশ করে তাহলে রাউটারের অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিলেই সে এনভিরাম থেকে কনফিগারেশন ফাইলটা অটোমেটিক্যালি পেয়ে যাবে, একে আর নতুন করে কনফিগার করতে হবে। এই পাঁচটা হার্ডওয়্যার, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এগুলো তো হচ্ছে সিমিলার টু এ কম্পিউটার। এরপরে এনভিরাম এবং ফ্ল্যাশ, তিনটা মেমোরি আছে এখানে, র্যাম, এনভিরাম, ফ্ল্যাশ। এর মধ্যে র্যামটা হচ্ছে টেম্পোরারি মেমোরি, বাকি দুটা সেকেন্ডারি মেমোরি, পার্মানেন্ট মেমোরি। বাকি দুটাতে যে কন্টেন্ট গুলো থাকবে এগুলো অটোমেটিক্যালি মুছে যাবে না। এই পাঁচটা হার্ডওয়্যার সম্পর্কে আমরা বুঝলাম সবাই? কোনো প্রশ্ন আছে? স্যার এই আমার একটা এনভিরাম বলতে, স্যার বলছে এই এনভিরাম বলতে কি এটা কি আবার ভোল্টেজ না থাকলেও মানে মেমোরিতে কিছু থাকে, এটা আবার না, মানে কথাটা হার্ড ডিস্কও না আবার র্যামও না, আমি একটু কনফিউজড আর কি এই এনভিরাম। প্রশ্নটা আরেকবার বলেন, মাইক্রোফোনের কাছে এসে। এই এনভিরামটা আসলে কি, মানে র্যাম আর এনভিরামের মধ্যে পার্থক্য কি? এটা ভোল্টেজ না থাকলেও কি ডেটা রাখতে পারে? একদম রাউটার আপনি পাওয়ার অফ করে দিলেও এটা পার্মানেন্ট মেমোরি, এটাতে ডাটা থাকবে, ঠিক আছে? এটা কি র্যামের মতোই ফাস্ট? এটা তো র্যাম না, এটা তো এনভিরাম, হার্ড ডিস্ক যেরকম, ঠিক আছে? আপনি ধরেন একটা ওয়ার্ডের ফাইল আপনি টাইপ করলেন, এটা টাইপ হয়তো র্যামে, আপনি যখন ইনপুট গুলো দিচ্ছেন র্যামে যাচ্ছে, যখন সেভ করতেছেন এর একটা কপি চলে যাচ্ছে হার্ড ডিস্কে। পরবর্তীতে যখন আপনি এই ফাইলটা আবার ওপেন করেন তখন কি হয়, হার্ড ডিস্কে গিয়ে আপনি ফাইলটার উপর ডাবল ক্লিক করেন, ওইটাও যখন ওপেন হয় তখন ওর একটা কপি আবার র্যামে চলে আসে। এখানেও ঠিক তাই, আপনি র্যামে কনফিগারেশন গুলো কমান্ড যখন দিলেন আপনি এগুলো সব র্যামে চলে যাবে। যখন কনফিগারেশনটা সেভ করবেন এটার একটা কপি চলে যাবে এনভিরামে, কিন্তু কাজ করবে সব র্যাম থেকেই। পরবর্তীতে আপনি যদি রাউটারটাকে একবার রিস্টার্ট দেন, রিস্টার্ট দিলে এনভিরাম থেকে কনফিগারেশন ফাইলের একটা কপি র্যামে চলে আসবে। এনভিরাম জাস্ট একটা পার্মানেন্ট মেমোরি, রাউটারের কনফিগারেশন ফাইলটা পার্মানেন্টলি এখানে সেভ করা থাকবে। এখান থেকে অটোমেটিক্যালি কনফিগারেশন ফাইলটা মুছে যাবে না, কমান্ড দিয়ে মুছে ফেলা যাবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড দিয়ে র্যাম থেকে কনফিগারেশন ফাইলটা এনভিরামে পাঠাতে পারবে, কমান্ড দিয়ে পাঠাতে হবে, অটোমেটিক্যালি যাবে না। একইভাবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড দিয়ে এনভিরামের কনফিগারেশন ফাইলটা মুছেও দিতে পারবে, অটোমেটিক্যালি এখান থেকে মুছেও যাবে না। এনভিরামে কোনো কিছু অটোমেটিক্যালি সেভ হবে না, এনভিরাম থেকে কোনো কিছু অটোমেটিক্যালি মুছেও যাবে না। এটা একটা পার্মানেন্ট মেমোরি হার্ড ডিস্কের মতো। বলেন আর কোনো প্রশ্ন থাকলে। স্যার যখন আমরা হচ্ছে সিসকোতে কোনো একটা রাউটারে কনফিগারেশন করি, তো তখন যখন কনফিগারেশন করা শেষ হয় তখন নো শার্ট দিয়ে দিই। স্যার এই নো শার্টের কাজটা আসলে কি? আচ্ছা, এটা কনফিগারেশন যখন করি তখনই দেখাইলে ভালো বুঝবেন। এটা আসলে কনফিগারেশন শেষে দিতে হয় না। রাউটারের আমরা যে পরের স্লাইডে কিছু ইন্টারফেস সম্পর্কে নাম জানবো, সবগুলো ইন্টারফেস অফ করা থাকে, ইন্টারফেস গুলো অন করার জন্য নো শাটডাউন কমান্ড দিতে হয়। এটা কনফিগারেশন করার শেষে দিতে হয় না, যখনই যে ইন্টারফেস কনফিগার করব ইন্টারফেস কনফিগারেশনের সময় এই কমান্ডটা দিতে হয়, অন্য কিছুর ক্ষেত্রে না। ইন্টারফেস কনফিগারেশন আমরা পরের স্লাইডে গিয়েই রাউটারের ইন্টারফেস সম্পর্কে জানবো। দেখেন পরের স্লাইডে আমরা যাই, এটা জানলাম রাউটারে কি কি ইন্টারনাল হার্ডওয়্যার আছে। এর পরের স্লাইডে আছে রাউটারে কি কি ইন্টারফেস আছে। যেমন একটা কম্পিউটারের ইন্টারনাল হার্ডওয়্যার হচ্ছে প্রসেসর, র্যাম, মাদারবোর্ড,
এগুলো হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার। আবার এক্সটার্নাল কি কি আছে? এক্সটার্নাল হচ্ছে যেমন একটা প্রিন্টার একটা এক্সটার্নাল ডিভাইস, একটা মনিটর এক্সটার্নাল ডিভাইস, স্পিকার এক্সটার্নাল ডিভাইস। আবার রাউটারে কিছু পোর্ট থাকে, কম্পিউটারে কিছু পোর্ট থাকে, যেমন ইউএসবি পোর্ট, PS2 পোর্ট, LPT1 পোর্ট, তারপরে হচ্ছে RJ45 পোর্ট, এরকম অনেকগুলো পোর্ট থাকে, AGB পোর্ট, VGA পোর্ট, অনেক পোর্ট থাকে। একই রকম রাউটারেও কিছু পোর্ট আছে। রাউটারে যে পোর্ট গুলো আছে এই পোর্ট গুলোকে বলা হয় ইন্টারফেস। এর মধ্যে প্রথম পোর্ট এটা হলো কনসোল পোর্ট। কনসোল একটা রাউটার ম্যানেজেবল ডিভাইস, মানে এটাকে কমান্ড দিয়ে ম্যানেজ করতে হবে, কনফিগারেশন করতে হবে। বাজার থেকে একটা রাউটার কিনে নিয়ে এসে যতক্ষণ পর্যন্ত রাউটারকে কনফিগারেশন দেয়া না হবে, কোনো প্রকার কনফিগারেশন দেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কোনো কাজই করবে না। মানে রাউটার অটোমেটিক্যালি কোনো কাজ করবে না, একে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য এই কনসোল পোর্টটা ব্যবহার করতে হবে। রাউটারের মধ্যে কোনো ডিসপ্লে ইউনিট নাই। ডিসপ্লে ইউনিট না থাকাতে এটা হলো একটা রাউটারের সিম্বল, এরকম গোল করে সিম্বল দেওয়া হয়। এটা যদি কনসোল পোর্ট হয়, কনসোল পোর্টটা হলো একটা RJ45 পোর্ট। আমাদের কম্পিউটারে যে নেটওয়ার্ক পোর্ট আছে দেখতে একদম একই রকম, RJ45 পোর্ট, এর ভেতরে 8টা পিন আছে। এই কনসোল পোর্টের সাথে কনসোল কেবল দিয়ে একটা কম্পিউটারে কানেক্ট করা হয়। কম্পিউটারের এটা কানেক্টেড হয় হচ্ছে কম পোর্টে, কমিউনিকেশন পোর্ট যেটাকে বলে। এই পোর্টগুলো এখন কম্পিউটারে থাকে না। এই পোর্টগুলোর পরিবর্তে আমরা এখন কম্পিউটারের ইউএসবি পোর্টে একে কানেক্ট করি ইউএসবি কনভার্টারের মাধ্যমে। কম পোর্ট থেকে ইউএসবি কনভার্টারে কনভার্ট করে আমরা এটাকে কানেক্ট করি। রাউটারের কনসোল পোর্ট থেকে কম্পিউটারের ইউএসবি পোর্ট, স্যার আপনার কথা কেটে কনসোল কেটে পোর্ট গেছিল। থেকে কম্পিউটারের কমিউনিকেশন পোর্ট। বলেন কি বলতে চাচ্ছিলেন? কথা একটু কেটে কেটে গেছে নেটওয়ার্ক ইস্যুর জন্য। আচ্ছা, আবার যদি রাউটারের বলতেন। কনসোল পোর্টের কাজ হচ্ছে এই পোর্ট দিয়ে রাউটার আমাদেরকে ফার্স্ট টাইম কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য কনসোল পোর্ট থেকে কম্পিউটারের কমিউনিকেশন পোর্ট পর্যন্ত একটা কেবল কানেক্ট করতে হবে। এই কেবলটার নামও কনসোল কেবল। এই কেবলের কাজই হচ্ছে শুধুমাত্র কম্পিউটার থেকে কনফিগারেশন কমান্ড গুলো রাউটার পর্যন্ত নিয়ে যাওয়া। যেহেতু আমাদের রাউটারে কোনো ডিসপ্লে ইউনিট নাই, কাজেই আমরা রাউটারকে কম্পিউটারের সাথে কানেক্ট করে কম্পিউটারের ডিসপ্লে ইউনিটটা ব্যবহার করি একে কনফিগার করার কাজে। এর জন্যই আমাদের দরকার হয় এই কনসোল পোর্টটা। কনসোল পোর্ট দিয়ে কনফিগার করার পরে অন্যান্য আরো পোর্ট দিয়েও কনফিগার করা যায়, কিন্তু প্রথমবার অবশ্যই কনসোল পোর্টের মাধ্যমেই কনফিগার করতে হবে একটা রাউটার। এর পরের পোর্টটা আছে হচ্ছে অক্সিলারি পোর্ট, AUX। এই পোর্টটা অনেক পুরনো। এই পোর্ট দিয়ে আমরা রাউটারকে ডায়াল আপ মডেমের সাথে কানেক্ট করতে পারতাম। টেকনোলজিটা আমাদের দেশে এখন আর নাই। আমাদের দেশে একসময় ডায়াল আপ ইন্টারনেট কানেক্টিভিটি ছিল। কেউ ইউজ করেছেন কি এই ধরনের কানেক্টিভিটি? ডায়াল আপ ইন্টারনেট কানেক্টিভিটি, টেলিফোন লাইনের সাথে মডেম দিয়ে রাউটার কানেক্ট করতে হবে, কম্পিউটার কানেক্ট করতে হবে টেলিফোন লাইনের সাথে মডেম দিয়ে। কানেক্টিভিটিটা ছিল এরকম, এটা হলো ফোন লাইন, এই ফোন লাইনের সাথে একটা মডেম কানেক্ট করা হতো, এটাকে ডায়াল আপ মডেম বলা হতো। এই মডেম থেকে একটা কানেকশন চলে যেত টেলিফোনে, এটা টেলিফোন সেট, আর একটা কানেকশন চলে যেত কম্পিউটারে। এই ধরনের একটা কানেক্টিভিটি একটা সময় আমাদের দেশে ছিল, এখন আর এই টেকনোলজিটা নাই। এই টেকনোলজি যখন ছিল তখন আমাদের রাউটারকে টেলিফোন লাইনের সাথে কানেক্ট করার জন্য আমরা এই অক্সিলারি পোর্ট ইউজ করতাম। এটাও RJ45 পোর্ট, এটাও RJ45 পোর্ট। এই যে আমরা কম্পিউটারে কানেকশন দিলাম, এই কানেকশনটা কম্পিউটারে না দিয়ে আমরা এটাকে সরাসরি রাউটারের কনসোল পোর্টের অক্সিলারি পোর্টের সাথে কানেক্ট করে দিতে পারতাম, এই AUX পোর্টের সাথে কানেক্ট করতে পারতাম। সেক্ষেত্রে এই রাউটারটা টেলিফোনের লাইনের মাধ্যমে ইন্টারনেট কানেক্টেড হতো। এখন আর এই পোর্টটা বাংলাদেশে ইউজ হয় না, কারণ ডায়াল আপ ইন্টারনেট কানেক্টিভিটি আগে যে টেলিফোন লাইনের মাধ্যমে ছিল এই টেকনোলজিটা এখন আমাদের দেশে নাই। এখন আমরা রাউটারকে কনফিগার করব কনসোল পোর্টের মাধ্যমে, এইটা আর ইউজ করা যায় না। এর পরের যে পোর্ট গুলো আছে, ইথারনেট পোর্ট, ফাস্ট ইথারনেট পোর্ট, গিগাবিট ইথারনেট পোর্ট, এইগুলো সবই RJ45 পোর্ট। এগুলো হচ্ছে নেটওয়ার্ক পোর্ট, RJ45, এবং এইগুলো হলো নেটওয়ার্ক পোর্ট। এই পোর্ট গুলোর মাধ্যমে আমরা রাউটারের সাথে, রাউটারে যখন একটা ইথারনেট পোর্ট থাকবে, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট পোর্ট থাকবে, রাউটারের সাথে আমরা একটা কম্পিউটার কানেক্ট করে দিতে পারবো, নেটওয়ার্ক পোর্ট, কম্পিউটারের নেটওয়ার্ক পোর্ট। রাউটারের সাথে আমরা একটা সুইচ কানেক্ট করে দিতে পারবো, এটা হলো একটা সুইচ। আবার এই রাউটারের সাথে আরো একটা রাউটারও কানেক্ট করতে পারবো। এই রাউটার একটা ইথারনেট পোর্ট আছে বা গিগাবিট পোর্ট আছে, এর ইথারনেট পোর্টের সাথে এর ইথারনেট পোর্ট আমরা কানেক্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে দুইটা রাউটারকে
একটা ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করা যাবে। দুই রাউটারেই যদি নেটওয়ার্ক পোর্ট RJ45 পোর্ট থাকে তাহলে দুই রাউটারকে একটা ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করে দেওয়া যাবে। আমাদের এই যে তিনটা পোর্ট নাম দেখতেছি, ইথারনেট পোর্ট, ফাস্ট ইথারনেট পোর্ট, গিগাবিট ইথারনেট পোর্ট, এই সবগুলো পোর্ট RJ45 পোর্ট। সবগুলো পোর্টে 8টা করে পিন আছে। পার্থক্য কি এই পোর্টগুলোর মধ্যে, কে বলতে পারেন কি পার্থক্য আছে? স্পিডের পার্থক্য ব্যান্ডউইথের। হ্যাঁ, স্পিডের পার্থক্য আছে আর ডুপ্লেক্সের পার্থক্য আছে। ইথারনেটটা হলো হাফ ডুপ্লেক্স ডিভাইস ছিল, এটা এট দ্য সেম টাইম ডাটা ট্রান্সমিট রিসিভ দুটাই করতে পারে না, আর এটার স্পিড ছিল 10 Mbps। ফাস্ট ইথারনেট হচ্ছে ফুল ডুপ্লেক্স ডিভাইস, এটার স্পিড হচ্ছে 100 Mbps। গিগাবিট ইথারনেট ফুল ডুপ্লেক্স ডিভাইস, এইটার স্পিড হচ্ছে 1000 Mbps। তো এরকম 10 Mbps, 100 Mbps, 1000 Mbps এগুলো হচ্ছে স্পিড অনুযায়ী এদের নামও আলাদা। ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট। এই গিগাবিট ইথারনেটকে আমরা 1G পোর্ট বলি। তারপরে এখন আমরা আরো আপডেটেড পোর্ট ইউজ করি, 5G পোর্ট, 10G পোর্ট, এরকম ইউজ করি। 10G মানে হচ্ছে একটা গিগাবিট ইন্টারনেট পোর্টে 10 গুণ স্পিড ওই পোর্টে আছে। এরকম আরো আপডেটেড পোর্ট আছে, এগুলো সবই RJ45 পোর্ট। সবগুলোতে 8টা করে পিন আছে, কিন্তু পিনগুলোর আপনার ডাটা ট্রান্সফার রেট আলাদা। ইথারনেটের 10 Mbps, ফাস্ট ইথারনেটের 100 Mbps, গিগাবিট ইথারনেটের 1000 Mbps। তাহলে কনসোল, অক্সিলারি, ইথারনেট এই তিনটা পোর্ট সম্পর্কে আমরা জানলাম। এর পরের পোর্টটা হচ্ছে সিরিয়াল পোর্ট এবং স্মার্ট সিরিয়াল পোর্ট। সিরিয়াল এবং স্মার্ট সিরিয়াল, এই টেকনোলজিটা একটু আমরা জানি যে রাউটারে সিরিয়াল এবং স্মার্ট সিরিয়াল পোর্টের টেকনোলজিটা। আমাদের দেশে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি আসছে, সাবমেরিন কেবল কানেক্টিভিটি, সিমইউই4 কানেক্টিভিটি, যেটা আমরা দেখলাম 2006 সালে আসছে, 2006-এ। তার আগে আমাদের দেশে ইন্টারনেট কানেক্টিভিটি কিভাবে ছিল, কারো আইডিয়া আছে? 2006-এ সাবমেরিন কেবল আসার আগে তার আগে ছিল স্যাটেলাইট দিয়ে, হ্যাঁ ভিসেট স্যাটেলাইটের মাধ্যমে, ভিসেটের মাধ্যমে। ভিস্যাটের মাধ্যমে। আর কেউ আর কিছু বলবেন, আর কোনো মাধ্যম ছিল? রেডিও লিঙ্ক। না, রেডিও লিঙ্ক হচ্ছে এত এত ডিস্টেন্স কভার করতো না। ভিস্যাট লিঙ্কের মাধ্যমেই বাংলাদেশে ইন্টারনেট কানেক্টিভিটি ক্লোজ হতো ওয়ান্স আপন এ টাইম, এই 2006 পর্যন্ত। টেকনোলজিটা ছিল এরকম, আমরা যদি এখানে একটু একটা ছবি আঁকি। 2005 পর্যন্ত 1 MB ব্যান্ডউইথের রেঞ্জ ছিল মাসে প্রায় 3 লাখ টাকা মতো। হ্যাঁ, 2005 পর্যন্ত এগুলো প্রচুর দাম ছিল, কারণ হচ্ছে ভিস্যাট টেকনোলজিতে আপনার কস্ট অনেক বেশি, খরচ বেশি, ব্যান্ডউইথ পাওয়া যেত কম। পাওয়া যেত কম, খরচ অনেক লস বেশি, হতো, 1 Mbps ব্যান্ডউইথ, ডাটা প্যাকেজ লস হতো অনেক বেশি। ডাটা লস হইতো বেশি, অনেক লস হইতো। 1 Mbps ব্যান্ডউইথের জন্য যে সেটআপ লাগতো, ওই সেটআপ করতে 20 লাখ 21 লাখ টাকা মতো খরচ হইতো সেই সময়, কাজেই ব্যান্ডউইথের এত দাম ছিল। আচ্ছা, তখন টেকনোলজিটা ছিল এরকম যে এইখানে বাংলাদেশ, এইখানে সিঙ্গাপুর। তো এখানে বাংলাদেশে আমরা একটা ডিশ অ্যান্টেনা বসাতাম একটা বিল্ডিং এর ছাদের উপরে, একইভাবে সিঙ্গাপুরেও একটা বিল্ডিং এর ছাদের উপরে একটা ডিশ অ্যান্টেনা বসানো। এইখানে একটা স্যাটেলাইট থাকতো, এই স্যাটেলাইটে সিঙ্গাপুর থেকে ফ্রিকোয়েন্সি পাঠানো হতো স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে এটা রিফ্লেক্ট হয়ে আমাদের অ্যান্টেনাতে আসতো। তো এরকম দুইটা লং ডিস্টেন্সের, হাজার হাজার কিলোমিটার ডিস্টেন্সের দুইটা স্টেশনের মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি কাজ করতে হচ্ছে থ্রু স্যাটেলাইট। ডিশ অ্যান্টেনা থেকে স্যাটেলাইটের রিফ্লেক্ট হয়ে এখানে আসলো, কাজেই এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি, এই কারণে লস ছিল অনেক বেশি, ফ্রিকোয়েন্সিতে রিফ্লেক্ট হয়ে এখানে আসতো। এখন এই যে ডিশ অ্যান্টেনার কানেক্টিভিটি, এই ডিশ অ্যান্টেনার কানেক্টিভিটির সাথে আমাদের রাউটার কানেক্ট করতে হতো। ডিশ অ্যান্টেনা থেকে প্রথমে কানেকশনটা আসতো একটা মডেমে, এই মডেমের নাম কার কার জানা আছে? ADSL মডেম, অ্যাসিনক্রোনাস ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ADSL মডেম, বেশ বড় মডেল ছিল, বড় মডেম ছিল এটা। তো এইটা থেকে কানেক্টিভিটি চলে যেত রাউটারে, মডেম থেকে কানেক্টিভিটি চলে যেত রাউটারে, এটা হলো আমাদের রাউটার। মডেম থেকে কানেক্টিভিটিটা যখন রাউটারে আসতো, তখন রাউটারে এই পোর্টটার নাম ছিল সিরিয়াল পোর্ট। মডেমের সাথে, স্যাটেলাইটের সাথে আপনার এই যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে মডেম কানেক্ট করতে হতো, মডেম থেকে রাউটারে যে কানেক্টিভিটিটা আসতো, এই কানেক্টিভিটিটা ইউজ হতো এই সিরিয়াল পোর্ট। এটা সিরিয়াল পোর্ট ছাড়া অন্য কোনো পোর্টে আসার কোনো সুযোগ ছিল না। ওই যে বললেন যে ব্যান্ডউইথের এত দাম ছিল, সেই দামের কারণ হচ্ছে এইখানে একটা ভিস্যাট লিংক সেটআপ, এইখানে একটা ভিস্যাট লিংক সেটআপ, এইগুলো আসলে অনেক কস্টলি ইস্যু ছিল। 1 MBPS এর ব্যান্ডউইথের জন্য দেখা যেত 20-21 লাখ টাকার সেটআপ বসাতে।
এই জিনিসগুলো এখন আমাদের দেশে আর নাই। আমাদের এই সিমিউই 4 আসার পরে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। পরে যখন ওই 5 আসলো তখন এগুলো আস্তে আস্তে মোটামুটি ডাস্টবিনে চলে গেছে, এখন আর এগুলো আমরা ইউজ করি না। তো ওই সময়ে সিরিয়াল পোর্ট ইউজ হতো। এখন এই সিরিয়াল পোর্ট অনেক পুরনো টেকনোলজি হলেও আমাদের পড়তে হবে, কারণ সিসিএন এর পরীক্ষাতে যে ল্যাব গুলো আসে, যে অবজেক্টিভ কোশ্চেন গুলো আসে, সেখানে অনেক জায়গায় দেখা যায় সিরিয়াল পোর্ট ব্যবহার করা হয়েছে। তখন আমরা এই সিরিয়াল পোর্ট যদি আগে থেকে না পড়ে থাকি পরীক্ষার সময় একটু কনফিউজ হয়ে যাবে, এই কারণে এটা পড়তে হবে। এই পোর্ট গুলোর স্পিডও ছিল খুব কম, সিরিয়াল পোর্টের স্পিড ছিল খুব কম। এগুলো আপনার 1544 কেবিপিএস ব্যান্ডউইথ ছিল, তার মানে 1.5 এমবি ব্যান্ডউইথ সিরিয়াল পোর্টে। এরকম ধরনের মানে একেবারে লো স্পিডের ডিভাইস ছিল, লো স্পিডের একটা নেটওয়ার্ক ছিল ওই সময়। তো আমরা সিরিয়াল পোর্ট এবং স্মার্ট সিরিয়াল পোর্টে যে দুটা পোর্ট সম্পর্কে জানলাম। সিরিয়াল পোর্টের আপডেটেড ভার্সনটা স্মার্ট সিরিয়াল, ওটাতে স্পিড একটু বেশি ছিল। এবং এগুলোর পোর্ট গুলো দেখতে কেমন আমি যদি একটু দেখাই। রাউটার সিরিয়াল পোর্ট, ও আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি তো শেয়ার করি না এটা। এটা রাউটারের সিরিয়াল পোর্ট গুলো কেমন দেখে। এটা ছিল স্মার্ট সিরিয়াল পোর্ট। এটা এই যে এখানে দেখেন ছোট করে লেখা আছে সিরিয়াল 0 সিরিয়াল 1, এটা হলো স্মার্ট সিরিয়াল পোর্ট। আর নরমাল সিরিয়াল পোর্ট যেটা ছিল সেটা, এটাকে একটু বড় করলে কি দেখা যাবে, এই যে এই পোর্টের মতো, এই যে এই পোর্টটা, এটা একটা সিরিয়াল পোর্ট, এটা সিরিয়াল 0, এটা সিরিয়াল 1। আমি জানি না আপনারা এই সিরিয়াল 0 সিরিয়াল 1 পড়তে পারতেছেন কিনা, এটা কি পড়া যাচ্ছে? জি জি যাচ্ছে। একটু বড় হয় কিনা দেখি। এই পোর্টগুলো, এই পোর্টগুলো ছিল সিরিয়াল পোর্ট। এই পোর্টে আপনার এইদিকে 15টা হোল আছে এইদিকে, আর এইদিকে আছে 4টা। তার মানে টোটাল এখানে 60 পিনের একটা কানেক্টর এসে কানেক্ট হয়, 60 পিনের। এটাতে 60 পিনের কানেক্টর, এটা একটা সিরিয়াল পোর্ট, এটাও 60 পিনের একটা কানেক্টর। এইটা একটা পোর্ট। এই পোর্টটা সম্পর্কে কারো আইডিয়া আছে এটা কি ধরনের পোর্ট? AUI, AUI পোর্ট। এই পোর্টটা চিনি আমরা কেউ, কোনো কাজে ইউজ করেছি কখনো? এটাকে বলে অ্যাটাচমেন্ট ইউনিট ইন্টারফেস। ইন্টারফেস। ইউআই পোর্ট হলো মূলত RJ45 পোর্টের পুরনো ভার্সন। ঠিক আছে, এইটা মূলত একটা ইউটিপি কেবল কানেকশনের পোর্ট, কিন্তু দেখেন এটার চেহারা কিন্তু আলাদা। এটার চেহারা টোটালি আলাদা, ইউটিপি কেবল এখানে মোটেও কানেক্ট হওয়ার পসিবিলিটি নাই। তো এইটার জন্য তখন আপনার একটা কনভার্টার ইউজ করতে হবে, AUI টু ইউএসবি RJ45। RJ45 AUI টু ইউএসবি একটা কনভার্টার আমি এখন ইউজ করি আমাদের এই যে এই অফিসে কনভার্টারটা, জুমের জন্য। এটা যদি ছবি একটু ভালো করে পাওয়া যায় তাহলে বোঝা যাবে। এই কনভার্টার গুলো ইউজ হতো। এই পাশে হচ্ছে এই ধরনের পিন, আর ওই পাশটাই হলো একটা RJ45 পোর্ট। এই যে এটা দেখেন RJ45 পোর্ট, আর ওই মাথায় হচ্ছে এই পিনটা, এই যে এইটা, এগুলো সবই একই ধরনের। এই যেমন এইটাই, ঠিক আছে, এই ইউআই টু RJ45 এইখানে ফাইন দেয়া আছে। এখানে দেখেন দুই মাথায় দেয়া আছে, এই যে এই পাশে হচ্ছে পিন আর এই পাশে হচ্ছে RJ45 পোর্ট। এটা কিন্তু একই জিনিসের দুই মাথার ছবি। এইটা ওই রাউটারে গিয়ে কানেক্ট হতো, আর এই পাশে আমরা ইউটিপি কেবল কানেক্ট করে দিতাম। এটা ওই ইউটিপি কেবলের আগের জেনারেশনটা এরকম ছিল, কানেকশনটা কনভার্টার দিয়ে কানেক্ট করতে হতো। আচ্ছা, এটা আমরা দেখলাম হচ্ছে সিরিয়াল পোর্ট এবং স্মার্ট সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট আর স্মার্ট সিরিয়াল পোর্টের জায়গাটাতে আমরা ছিলাম। আর একটু ব্যাক করি। এই যে এটা হলো সিরিয়াল পোর্ট, পুরোনো টেকনোলজিটা। আর স্মার্ট সিরিয়াল পোর্ট আমরা দেখলাম ওই যে ইউএসবি পোর্টের মতো যেটা, ওটা হচ্ছে স্মার্ট সিরিয়াল পোর্ট। এই যে এখানে দেখেন 4টা সিরিয়াল পোর্ট দেখা যাচ্ছে রাউটারে, সিরিয়াল 0, সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3। তার মানে এখানে 4টা রাউটার টু রাউটার কানেক্টিভিটি করা যাবে। সিরিয়াল পোর্ট দিয়ে রাউটারের সাথে কখনো ল্যান কানেক্ট করা যাবে না, বা রাউটারের সাথে কম্পিউটার কানেক্ট করা যাবে না। সিরিয়াল দিয়ে রাউটার টু রাউটার, রাউটার দিয়ে রাউটার টু স্যাটেলাইট, এইটা করা যাবে। একটা রাউটারের সিরিয়াল পোর্ট অন্য একটা রাউটারের সিরিয়াল পোর্টে কানেক্ট হতে পারবে। একটা রাউটারের সিরিয়াল পোর্ট স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে পারবে। কিন্তু সিরিয়াল পোর্ট দিয়ে রাউটারের সাথে কখনো কম্পিউটার কানেক্ট করা যাবে না, রাউটারের সাথে কখনো সুইচ কানেক্ট করা যাবে। আমরা এই পোর্টটা পড়তেছিলাম, সিরিয়াল এবং স্মার্ট সিরিয়াল, এটা আমরা জানলাম। এরপর একটা SFP। এইগুলো পুরনো টেকনোলজি, কিন্তু এইটা নতুন টেকনোলজি। এটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন অনেকেই। বলেন এটা কি, SFP কি ধরনের পোর্ট? এটা অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার ফাইন। SFP তে কি হয়,
ফাইবার এটা সিগন্যাল হচ্ছে ফাইবার সিগন্যাল কনভার্ট আপনার হয়ে ইথারনেটে কনভার্ট হয়। এটা হচ্ছে আপনার লাইট সিগন্যালটাকে ইলেকট্রিক সিগন্যালে হচ্ছে কনভার্ট করার জন্য এসএফপি ইউজ করা হয়। ইয়েস, অ্যান্সার কারেক্ট, কিন্তু আমি জানতে চাচ্ছি এসএফপি তে কি হয়? স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। প্লাগেবল পোর্ট, প্লাগেবল মানে হলো ডিভাইসের পাওয়ার অন অবস্থায় এই হার্ডওয়্যারটা খুলে নেওয়া যায়। এগুলো ডিভাইসের পাওয়ার অন অবস্থায় খোলা যাবে না, এগুলো কিন্তু খুলে ফেলা যায়। এই পোর্টগুলো সবগুলো খোলা যায় না, কোনো কোনোটা আছে খোলা যায়। তো যদি আমরা এটা খুলতে চাই তাহলে পাওয়ার অফ করে খুলতে হবে। আর এসএফপি প্লাগেবল ডিভাইস, প্লাগেবল হওয়াতে পাওয়ার অফ করতে হয় না। যেমন আমাদের ইউএসবি ডিভাইস যত আছে সব হচ্ছে প্লাগেবল, ডিভাইসের পাওয়ার অন অবস্থায় হার্ডওয়্যারটাকে খুলে নেওয়া যায়। এই ইউএসবি যখন আসছে একদম শুরুর দিকে, তখন কিন্তু ইউএসবির সাথে একটা ড্রাইভার আসতো, ড্রাইভার দিয়ে ইউএসবি কে চেনাই দিতে হতো, কিন্তু তখন থেকেও এটা আপনার প্লাগেবল ডিভাইস ছিল। প্লাগেবল হলেও সেটাকে ইনসার্ট করলেই কম্পিউটার এটাকে চিনতো না। তো আমাদের রাউটারে যখন আমরা এসএফপি পোর্ট ইউজ করব, এই এসএফপি পোর্টের কানেক্টিভিটিটা কেমন হবে দেখেন। আমাদের রাউটারে আমরা অপটিক্যাল ফাইবার কানেক্ট করতে চাই, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে মিডিয়া কনভার্টার দিয়ে, মিডিয়া কনভার্টার এমসি দিয়ে ইউটিপি কেবলে কনভার্ট করে লাইটকে ভোল্টেজে কনভার্ট করে আমরা রাউটারের ইথারনেট, ফাস্ট ইথারনেট বা গিগাবিট পোর্টে কানেক্ট করে দিতে পারবো। আর এসএফপি পোর্ট থাকলে আমরা এই অপটিক্যাল ফাইবারটাকে সরাসরি রাউটার পর্যন্ত নিয়ে যেতে পারবো। মিডিয়া কনভার্টার আর এসএফপি মডিউল, এসএফপি পোর্ট একই জিনিস। মিডিয়া কনভার্টার ডিভাইসের বাইরে থেকে লাইটকে ভোল্টেজে কনভার্ট করে, আর এসএফপি ডিভাইসের ভেতরে থেকে কনভার্ট করে। এসএফপি হচ্ছে এখানে আমরা কানেক্ট করে রাখি, অপটিক্যাল ফাইবার সরাসরি রাউটারে কানেক্ট করতে পারি। সেক্ষেত্রে মিডিয়া কনভার্টারটা ডিভাইসের ভিতরে বসে কাজ করে। এসএফপি পোর্ট দিয়ে আমরা একটা রাউটারের সাথে অপটিক্যাল ফাইবার কানেক্ট করতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে ইউএসবি পোর্ট। এটা কোনো নেটওয়ার্ক পোর্ট না, এই পোর্ট দিয়ে আমরা রাউটারের কনফিগারেশন ফাইল, রাউটারের অপারেটিং সিস্টেম ব্যাকআপ নিতে পারি। রাউটারের সাথে একটা পেন ড্রাইভ কানেক্ট করে দিয়ে আমরা কনফিগারেশন ফাইল এবং অপারেটিং সিস্টেম ব্যাকআপ নিতে পারবো ইউএসবি পোর্টের মাধ্যমে। তাহলে এই স্লাইডে আমরা জানলাম রাউটারে কি কি ইন্টারফেস আছে। আগের স্লাইডে আমরা জানলাম হচ্ছে রাউটারে কি কি হার্ডওয়্যার আছে, কি কি হার্ডওয়্যার আর হচ্ছে কি কি ইন্টারফেস। ওই যে একটু আগে একজন বললেন না যে রাউটার কনফিগারেশনের পরে নো শাটডাউন দিতে হয়, নো শাটডাউনের ইস্যু হচ্ছে এই জায়গাটায়। এই যে আমাদের নেটওয়ার্ক পোর্ট, ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট, সিরিয়াল, এসএফপি, এই সবগুলো পোর্ট হচ্ছে বাই ডিফল্ট অফ করা থাকে। এই পোর্টগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে এই পোর্টগুলোর কনফিগারেশনের সময় একটা নো শাটডাউন কমান্ড দিতে হয়। এটা এই কমান্ডের কাজ হলো ইন্টারফেস অন করা, নাথিং মোর। ইন্টারফেস, এই কমান্ড না দিলে ইন্টারফেস অন হবে না। ব্যাস, এটা আমরা হচ্ছে হার্ডওয়্যার এবং ইন্টারফেস গুলো জানলাম। এটা যদি আরেকবার একটু বলতেন, নো শাটডাউনটা কেন ইউজ কোনটা কোনটা নো শাটডাউনের ইস্যুটা? জি স্যার, জি স্যার। নো শাটডাউনের ইস্যুটা হচ্ছে রাউটারের ইন্টারফেস গুলো সব অফ করা থাকে, সবগুলো ইন্টারফেস। ধরেন একটা রাউটারে আপনার দুইটা ফাস্ট ইথারনেট পোর্ট আছে, হতে পারে যে দুইটা ফাস্ট ইথারনেট পোর্ট আছে, একটা সিরিয়াল পোর্ট আছে, একটা এসএফপি পোর্ট আছে। এই চারটা পোর্ট, এই সবগুলো পোর্ট বাই ডিফল্ট অফ করা থাকে। এই পোর্টগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে পোর্টগুলোকে অন করতে হবে। পোর্টগুলো অন করার জন্য কমান্ড হচ্ছে এই নো শাটডাউন। ঠিক আছে, নো শাটডাউন কমান্ড দিলে রাউটারের পোর্টগুলো অন হয়। আচ্ছা স্যার, সিসকোর আরেকটা একটু কোশ্চেন ছিল। আমরা নরমালি এই সিসকোতে কনসোলে যখন আমরা কনসোল করি, তো যদি কোনো কমান্ড লিখি সেটা যদি ক্লিয়ার লিখি, ওই কমান্ডটা চলে যায়। তো এটা আবার ব্যাক করার কোনো কি নর্মাল কোনো ইয়ে আছে না, আবার রিসেট করে নিয়ে আসতে হয়? মানে কমান্ড লেখার পরে ক্লিয়ার লিখলে কমান্ড গুলো চলে যায় নাকি? জি 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 জি, হ্যাঁ। ওই কমান্ডটা আর কাজ করে না পরে। কমান্ড কাজ করবে না কেন? আমি একদিন এরকম একটা প্রবলেম ফেস করছিলাম তো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা যখন কনফিগারেশন ক্লাস করি না আমরা, আগামী দিনে কনফিগারেশন ক্লাস করি, তখন আপনি আমাকে এটা একটু বলুন। আচ্ছা ঠিক আছে, আগামী দিনে আমরা কনফিগারেশন ক্লাস করব। আজকে আমি ওইখানে গেলে আর এই পরবর্তী আরো কয়েকটা স্লাইড আছে এর সাথে রিলেটেড, এটা আমি আজকে শেষ করতে যাচ্ছি, সময়ও বেশি নেই। আচ্ছা, আমরা রাউটারের ইন্টারফেস গুলো জানলাম, রাউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানলাম। এরপরে আছে হচ্ছে কি কি টাইপের রাউটার আছে আমাদের, টাইপস অফ রাউটার। এর মধ্যে প্রথমে আছে নন মডুলার রাউটার, তারপরে আছে হচ্ছে মডুলার রাউটার, এরপরে আছে হচ্ছে চ্যাসিস রাউটার। নন মডুলার রাউটার হচ্ছে
low end router and have fixed interfaces cards. আমরা এই যে একটু আগে ইন্টারফেস গুলো নাম জানলাম, একটা রাউটার যেটার মধ্যে ধরেন এক দুটা ফাস্ট ইথারনেট পোর্ট বা গিগাবিট পোর্ট, এক দুটা সিরিয়াল পোর্ট বিল্ট ইন আছে, নতুন করে আর কোনো নেটওয়ার্ক এক্সটেনশনের সুযোগ নেই। যেখানে বলছে নন মডুলার রাউটার্স আর লো এন্ড রাউটার and have fixed interfaces cards. We cannot add ports interfaces later on. ভবিষ্যতে পরবর্তীতে একটা রাউটারের ইন্টারফেস যদি আমাদের ইনক্রিজ করা দরকার হয় তাহলে আর এটা করা যাবে না। এখানে দেখেন একটা রাউটার, এটা একটা 2500 সিরিজের রাউটার, এটা রাউটারের ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এখানে বেশ কিছু ইন্টারফেস আছে, ভবিষ্যতে যদি এর চাইতে আরো বেশি ইন্টারফেস দরকার হয় তাহলে আর এই রাউটারটা ইউজ করার কোনো সুযোগ নাই, কারণ এই রাউটারের সবগুলো পোর্ট বিল্ট ইন ফিক্সড ইন্টারফেসেস। কাজে আমরা ভবিষ্যতে আর কোনো পোর্ট এখানে অ্যাড করতে পারবো। দিস ক্লাস অফ রাউটার্স ইউজড টু কানেক্ট এ হোম অর স্মল বিজনেস আইএসপি ইউজার্স। এই ধরনের রাউটার আমরা ছোট নেটওয়ার্কে ব্যবহার করি, যেখানে আমরা এরকম করি যে একটা আইএসপি থেকে কানেকশনটা আমাদের রাউটারে দিলাম, এই কানেকশনটা একটা ল্যানে চলে গেল, ভবিষ্যতে আর এখানে আর এক্সটেনশন করার কোনো দরকার হবে না আমাদের। আমরা এই ধরনের রাউটার ব্যবহার করি। তখন আমরা এরকম করি যে 3টা পোর্ট সহ রাউটার কিনলাম, একটা পোর্ট আইএসপি তে কানেক্ট করলাম, আরেকটা পোর্ট ল্যানে কানেক্ট করলাম, আর একটা রিজার্ভ থাকলো, এই দুইটার কোনোটা নষ্ট হইলে আমরা ওই পোর্টটা ইউজ করি। কিন্তু যদি ভবিষ্যতে এখানে আমার আরো 2টা পোর্ট লাগে তাহলে এটা এক্সটেনশন করার কোনো সুযোগ থাকবে না নন মডুলার রাউটারে। নন মডুলার রাউটারে সব পোর্ট বিল্ট ইন। এরপরে হচ্ছে মডুলার রাউটার। মডুলার রাউটারে কয়েকটা পোর্ট বিল্ট ইন থাকবে। দেখেন, ইন মডুলার রাউটার দ্য ইন্টারফেসেস আর নট ফিক্সড so that we will be able to install cards later on this router. এই রাউটার গুলোতে ভবিষ্যতে কার্ড অ্যাড করা যাবে। কার্ড মানে কি? পোর্ট অ্যাড করা যাবে। নন মডুলার রাউটারে কোনো পোর্ট অ্যাড করা যাবে না, আর মডুলার রাউটারে কয়েকটা পোর্ট থাকবে বিল্ট ইন, ভবিষ্যতে নেটওয়ার্ক এক্সটেনশন করার অপশন থাকবে। যেমন এই রাউটারটাতে দেখেন, এই রাউটারটা এখানে যে কয়েকটা পোর্ট বিল্ট ইন আছে, এইটার ছবি কিন্তু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে দেয়া আছে। এখানে কয়েকটা পোর্ট বিল্ট ইন আছে। এইখানে দেখেন একটা ফাঁকা স্লট আছে, এই পাশে একটা স্ক্রু লাগানো, এই পাশে একটা স্ক্রু লাগানো, এই স্ক্রুটা খুলে এখানে একটা পোর্ট অ্যাড করে দেওয়া যাবে। এই স্ক্রু দুটা খুলে এই কভারটা সরিয়ে এখানে একটা পোর্ট অ্যাড করে দেওয়া যাবে। মডুলার রাউটার গুলোতে কয়েকটা পোর্ট বিল্ট ইন থাকে, প্রয়োজনে ভবিষ্যতে এক্সটেনশন করা যাবে, এইরকম একটা স্কোপ থাকে। আমরা এরকম করতে পারি যে আমাদের আইএসপির সাথে একটা কানেকশন করলাম, আর একটা ল্যানের সাথে কানেকশন দিলাম, ভবিষ্যতে আমাদের আরেকটা কানেকশন দরকার, এই স্ক্রু খুলে দিয়ে এখানে একটা নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাড করে আমরা আরেকটা ল্যান কানেক্ট করতে পারবো বা আরেকটা আইএসপির সাথে কানেক্ট করতে পারবো, এরকম করা যাবে। মডুলার রাউটার গুলোতে ভবিষ্যতে নেটওয়ার্ক এক্সটেনশন করার সুযোগ থাকে, নন মডুলার রাউটারে ভবিষ্যতে এক্সটেনশন করার কোনো সুযোগ থাকে না। এইটাও যেমন একটা মডুলার রাউটার, দেখেন এই যে স্ক্রু আছে দুই পাশে স্ক্রু দিয়ে 4টা সিরিয়াল পোর্ট একসাথে অ্যাড করে দেওয়া যায়, 4টা সিরিয়াল পোর্ট। এখানে দেখেন দেখা যাচ্ছে একটা কার্ড অ্যাড করা আছে, এরকম একটা এই যে ফাঁকা স্লট খুলে দিয়ে এইখানে একটা কার্ড অ্যাড করা আছে, একটা RJ45 পোর্ট অ্যাড করা আছে। তাহলে এই RJ45 পোর্ট যা ছিল তার সাথে আরেকটা পোর্ট অ্যাড হলো, নেটওয়ার্ক পোর্ট ইনক্রিজ হলো। 1841 রাউটার। আমরা নন মডুলার রাউটার আর মডুলার রাউটারের পার্থক্যটা বুঝলাম কিনা? আর একটা রাউটার আছে চ্যাসিস রাউটার। এই চ্যাসিস রাউটারটা বলছে দেখেন, এটা একটা ফ্রেম or housing for mounting the circuit components for Cisco switches and routers. এটা হলো অনেক হাই স্পিড ব্যাকপ্লেন সহ রাউটার কিনে নিয়ে আসা হয়। অনেক বড় নেটওয়ার্ক ডেভেলপ যারা করবে তারা কি করে, একটা রাউটারের সাথে 50, 60টা, 100টা রাউটার কানেক্ট করার জন্য এই ধরনের রাউটার কিনে নিয়ে আসে। এইখানে দেখেন এই রাউটারটাতে এই জায়গাতে একটা সার্কিট অ্যাড করা আছে যেটাতে 48টা পোর্ট আছে, এখানে একটা সার্কিট আছে 48টা পোর্ট আছে। এখানে স্যার ব্যাকপ্লেন মানে কি? হাই স্পিড ব্যাকপ্লেন? ব্যাকপ্লেন মানে হচ্ছে এটাতে হাই স্পিডের প্রসেসর থাকবে, বেশি স্পেসের র্যাম থাকবে, মাদারবোর্ডের পারফরমেন্স খুব ভালো থাকবে, মানে হার্ডওয়্যার পারফরমেন্স খুব ভালো হবে। টোটালটা মিলে বলা হয় হাই স্পিড ব্যাকপ্লেন। ব্যাকপ্লেন কিন্তু নট এ সিঙ্গেল হার্ডওয়্যার, অনেকগুলো হার্ডওয়্যার মিলে ওর যে টোটাল আউটপুটটা, দ্যাট ইজ কল্ড ব্যাকপ্লেন। মানে এটার মধ্যে একটা হাই স্পিডের প্রসেসর থাকবে, অনেক বেশি স্পেসের র্যাম থাকবে এবং অনেক পাওয়ারফুল একটা মাদারবোর্ড থাকবে, যে কিনা অনেকগুলো হার্ডওয়্যারকে অ্যাড করতে পারে। অনেকগুলো হার্ডওয়্যার কেন? এইখানে দেখেন একটা রাউটারের সাথে আমি 100-200 রাউটার কানেক্ট করে দিতে পারবো একটা রাউটারের সাথে।
একটা সুইচের সাথে 100-200 ডিভাইস অ্যাড করে দেওয়া যাবে একটা সুইচের সাথে। এগুলো কিন্তু রাউটার। এই রাউটার গুলোতে এখানে 48টা পোর্ট আছে ইউটিপি পোর্ট, এখানে 48টা পোর্ট ইউটিপি পোর্ট, এইখানে আছে হচ্ছে অপটিক্যাল ফাইবারের পোর্ট 48টা, এখানে 48টা, এইখানে অপটিক্যাল ফাইবারের পোর্ট আছে। তাহলে দেখেন এইখানেই এই রাউটারে আপনি 200 মতো রাউটার কানেক্ট করে দিতে পারবেন। এখন এগুলোকে কেন চ্যাসিস রাউটার বলা হয়? চ্যাসিস রাউটার বলার কারণ হচ্ছে এই রাউটার গুলো যারা ইউজ করে, যেমন বড় একটা মোবাইল ফোন কোম্পানি, একটা মোবাইল ফোন কোম্পানি যখন ডেভেলপ করা শুরু করে, প্রথম দিন তারা সারা দেশে কানেকশন দিতে পারবে না, সারা দেশে কানেক্টিভিটি দিতে কয়েক বছর লেগে যাবে। তখন তারা কি করে, হাই স্পিড ব্যাকপ্লেন সহ একটা রাউটার কিনে নিয়ে আসে, মানে অনেক বেশি স্পিডের প্রসেসর, র্যাম এগুলো সহ, ভালো মাদারবোর্ড সহ একটা রাউটার কিনে নিয়ে আসে। একটা রাউটার কিনে ধরেন এই সার্কিট সহ রাউটারটা ইউজ করতে শুরু করলে, এর সাথে 48টা পোর্ট আছে, তাহলে এর সাথে 48টা রাউটার কানেক্ট করা যাবে। এই 48টা রাউটার কানেক্ট করা শেষ, দেন আরেকটা সার্কিট কিনে এই পোর্টে কানেক্ট করে নিল, আরো 48টা রাউটার কানেক্ট করলো, আরো একটা কানেক্ট করে নিল, আরো 48টা। এরকম ভাবে এটা ডে বাই ডে নেটওয়ার্ক ডেভেলপ হয়, ডে বাই ডে। যেমন আমাদের বড় আইএসপি যারা, মোবাইল টেলিফোন কোম্পানি যারা, তারা ডে বাই ডে বছরের পর বছর ধরে নেটওয়ার্ক ডেভেলপ করে, বছরের পর বছর ধরে। এই ধরেন গ্রামীণ ফোন, ছবি, এরা তো একদিনে সারা দেশে কানেক্টিভিটি দেয় না। তারপরে আমাদের দেশে যে এখন ব্যাংক গুলো আছে, অনেক ব্যাংক আছে যাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, এবং তাদের নিয়মিতই নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে। আমাদের দেশে এমনও ব্যাংক আছে যাদের 1,500 ব্রাঞ্চ আছে সারা দেশে, এরকম ব্যাংক আমাদের দেশে আছে। তো 1,500 ব্রাঞ্চ থাকলে তাদের এই ধরনের রাউটার দরকার হয়। একটা রাউটারের সাথেই ধরেন তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে সবগুলো ব্রাঞ্চকে কানেক্ট করতে চায়, তখন তাদের এই ধরনের রাউটার দরকার হয়, চ্যাসিস রাউটার দরকার। ঠিক আছে, এই রাউটার গুলো আপনার ফ্লোর মাউন্ট রাউটার, এগুলো র্যাক মাউন্ট না, আপনি র্যাকে রাখতে পারবেন না। এগুলোর এত ওয়েট, যেটার নিচে একটা হুইল লাগানো থাকে, ঠেলে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, আমাদের এই যে কম্পিউটার টেবিলের মতো নিচে হুইল লাগানো থাকে, অনেক ওয়েট, এগুলো ফ্লোর মাউন্ট রাউটার হয়। তো এই রাউটার গুলো হাই এন্ড রাউটার, এগুলো ইউজ করবে ব্যাংকের নেটওয়ার্ক, মোবাইল টেলিফোন কোম্পানি যারা সারা দেশে ইন্টারনেট সার্ভিস দিবে, এই ধরনের প্রতিষ্ঠান, তাদের জন্য এই টাইপের রাউটার দরকার। 3 ধরনের রাউটার আছে, চ্যাসিস রাউটার, নন মডুলার রাউটার, মডুলার রাউটার। আমরা এখানে যদি একটা ছবি দেখি, দেখেন সিসকো চ্যাসিস রাউটার, এরকম রাউটার দেখি আমরা। দেখেন এগুলো হচ্ছে রাউটার, ঠিক আছে, এগুলো হচ্ছে রাউটার। এই একটা রাউটারের সাথে কয়েকশো রাউটার কানেক্ট করা, এগুলো চ্যাসিস রাউটার, এগুলো চ্যাসিস রাউটার। এগুলোর মধ্যে দেখেন এই যে এইখানে অপটিক্যাল ফাইবারের পোর্ট আছে, এই যে এইটা একটা ফাঁকা স্লট আছে, এইটা খুলে দিয়ে এখানে এরকম একটা কার্ড অ্যাড করে দেওয়া যাবে, এইটা খুলে দিয়ে এখানেও এরকম একটা কার্ড অ্যাড করে দেওয়া যাবে। ঠিক আছে, একটা রাউটারের সাথে অনেকগুলো রাউটার অ্যাড করার জন্য আমরা এই ধরনের, এই যেখানে দেখাচ্ছে ছবিটা দেখেন, এই যে এই ফাঁকা স্লটটা খুলে এইখানে একটা কার্ড অ্যাড করা হচ্ছে। এই কার্ডের মধ্যে মোটামুটি কয়টা আছে এখানে, 6টা 12টা 24টা পোর্ট আছে। চ্যাসিস রাউটার হয়, চ্যাসিস সুইচ হয়, দেখেন এই যে এটা একটা রাউটার, এটা একটা রাউটার। এই রাউটার গুলোতে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়, এগুলো হচ্ছে সুবিধা। আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। এর পরের ক্লাস হচ্ছে কনফিগারেশন কমান্ড। কনফিগারেশন কমান্ড মানে আমরা রাউটার কিভাবে কনফিগার করব, এটা আমরা আগামী দিন দেখব। আগামী দিন আমরা একটা রাউটারের বেসিক কনফিগারেশন গুলো শিখবো। রাউটারকে প্রিলিমিনারি কি কনফিগারেশন দিতে হয়, কিছু পাসওয়ার্ড দিতে হয়, হোস্ট নেম দিতে হয়, তারপরে এটা কনফিগারেশন কিভাবে সেভ করব, কনফিগারেশন কিভাবে সব মুছে ফেলবো, কোনো একটা কনফিগারেশন কি করে মুছে ফেলবো, এই জিনিসগুলো আমরা আগামী দিন আগামী ক্লাসে দেখব। নেক্সট ক্লাস নিশ্চয়ই সবাই শিডিউলটা জানেন, আগামী ক্লাস হচ্ছে সোমবার। ক্লাসে কোনো প্রশ্ন নেই? গত ক্লাসের যে ভিডিওটা ওটা কি আপলোড হয়েছে? পেলাম না তো। কোনটা কোনটা? গত ক্লাসের ভিডিওটা যেটা হ্যাঁ, লাস্ট গত ক্লাসে। ক্লাসের ভিডিও তো গত দিনই আমি আপলোড করে দিয়েছি। আমি ক্লাসের পরে চেষ্টা করি আবার পাইছি আমরা। আচ্ছা, যিনি পান নাই, আপনার কি গুগল ড্রাইভে অ্যাক্সেস আছে? জি জি এক্সারসাইজ আমি চেক করে দেখবো আর কি, না হলে ডে আমি 1 ছিল না স্যার গতকালকে ক্লাসটা? হ্যাঁ, আজকে ডে ডে 1 2। ছিল, আজকে ডে 2। হ্যাঁ ঠিক আছে, তাহলে আছে। ডে 1 স্যার আছে ডে স্যার 2। বলছে কি 2010 সালের দিকে আমার বাসায় যে প্রথম ইন্টারনেট কানেকশন নিছিল, এটা একটা টেলিফোন টাইপের ছিল, টেলিফোনের সামনে দুটো হচ্ছে ইন্টারনেটের মতো দুটো এন্টিনা ছিল।
এটা তো ঢাকা ব্যাংকিং এর আর কি একটা মডেম টেলিফোন, মডেম ছিল আর কি। এটা মডেম ছিল। আমি এইউএক্স ভাবতেছিলাম কিনা। স্যার জিজ্ঞাসা করতাম হচ্ছে ওই এই যে সিসকো তো প্রোপ্রাইটারি সফটওয়্যার তো, কিন্তু বড় বড় কোম্পানিগুলো ট্রাস্ট করে কোনো প্রবলেম, মানে কোনোভাবে ডেটা চুরি করবে বা এরকম কোনো চিন্তা করে না। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি ভাই, আরেকবার বলতে চাইছি এই সিসকোর যে সফটওয়্যার গুলো আছে এগুলো তো সব ক্লোজ সোর্স, কোনোটা তো ওপেন সোর্স না। না, তাই ওপেন সোর্স কোম্পানি না। ওপেন তাই কোম্পানিগুলো ট্রাস্ট করে সিসকোকে, তাই জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, ট্রাস্ট করে, কারণ হচ্ছে পারফরমেন্স। সিসকো হ্যাঁ ডিভাইসগুলোর পারফরমেন্স অনেক ভালো, এবং আপনার লংজিভিটি অনেক বেশি। ঠিক আছে, আর অনেক হ্যাঁ বেশি। আচ্ছা, আচ্ছা এই যে বড় বড় যে ওই যে নাম ভুলে গেলাম, ক্যাশচার বলেন নাকি, ওই যে যাই হোক এইগুলো যে প্রসেসর ইউজ করলে এগুলো তো মনে হয় সব আর্ম প্রসেসর তো হবে না, তাই না? x86 প্রসেসরই তো হবে মেবি। আপনার ভলিউমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি স্যার সাধারণত এই ধরনের মানে সিসকো রাউটারে কোন আর্কিটেকচার ব্যবহার করে, সিপিইউ তে আর্ম নাকি x86? আচ্ছা, এটা এমনি এটা আমি কিউরিয়াস আগামী থেকে দিন জিজ্ঞাসা যখন করলাম। আমরা কনফিগারেশন শিখি না, আমি আপনার কমান্ড, যেমন এই যে এখানে দেখেন আপনার মোটরোলার একটা প্রসেসর আছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন জি জি। M860 প্রসেসর। এগুলো আগামী দিনে আমরা কমান্ড দিয়ে দেখবো কি প্রসেসর আছে, কত স্পেসের র্যাম আছে, তারপরে এনভিরামে কি পরিমাণ জায়গা আছে, এগুলো সব কমান্ড দিয়ে দেখা যাবে, রাউটার অন করলেই দেখা যাবে। এই জিনিসগুলো হার্ডওয়্যার লেভেলের জিনিসগুলো আমরা আগামী দিন কনফিগারেশন যখন করি তখন আমরা করবো জিনিস। জি, ধন্যবাদ। স্যার একটা নাম্বার কনভার্সন গুলো আজকে একটু প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ বলেন, আপনি বলতে চাচ্ছিলেন একজন। স্যার আমাদের স্যার বর্তমানে বাসার যে ইন্টারনেট এটার সাথে